বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করে শুরু করছি সৎসঙ্গ অনলাইন অধিবেশন কার্যক্রম। ইষ্ট পথযাত্রী দাদা ও মায়েরা, সৎসঙ্গ অনলাইন অধিবেশনের আজকের পর্বটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, আজকের সৎসঙ্গ অনলাইন অধিবেশনটিতে উপস্থিত থাকবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সুযোগ্য প্রপৌত্র পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী মহোদয়। তিনি আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই সৎসঙ্গ অনলাইন অধিবেশন অনুষ্ঠানে আশীর্বাণী প্রদান এবং ইষ্ট আলোচনা করে আমাদেরকে ঋদ্ধ করবেন এবং সেই সাথে তিনি আমাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেবেন। ইষ্ট পদযাত্রী দাদা ও মায়েরা, সৎসঙ্গ অনলাইন অধিবেশন পেজটি পরিচালিত হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সুযোগ্য পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে। আমি পূজনীয় দাদার কাছে আমার বিনম্র প্রণাম এবং অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি পূজনীয় দাদার এই তত্ত্বাবধান এবং সার্বিক নির্দেশনার জন্য। অমৃত পথযাত্রী দাদা ও মায়েরা, আজকের সৎসঙ্গ অনলাইন অধিবেশনে সভাপতিত্ব করছেন শ্রী সমীরণ চক্রবর্তী সভাপতি ঋত্বিক মহোদয়। তিনি এখন চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জয় গুরু। জয় গুরু। ইষ্টতপা দাদা ও মায়েরা, সৎসঙ্গ অনলাইন অধিবেশনের শুরুতেই আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী রাতুল চরণের প্রার্থনা নিবেদন করব। পরম প্রেমময় তার বাণীতে বলছেন, থাকনা যেতায় হোসনে বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। সেই শক্তির বর্ধনায় আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী রাতুল চরণে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্রণতি জ্ঞাপন করব এবং আজকে সেই প্রতি অধিবেশনের ন্যায় আজকের সৎসঙ্গ অনলাইন অধিবেশন প্রোগ্রামেও আমরা দয়াল আমার প্রভু আমার প্রার্থনার মধ্য দিয়ে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী পাদপদ্মে আমরা প্রণতি জ্ঞাপন করব এবং এর পরপরই আমাদের বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় সত্যানুসরণ পাঠ, সঙ্গীত পর্ব এবং আলোচনা থাকবে। আপনারা অবশ্যই আমাদের সৎসঙ্গ অনলাইন অধিবেশনটি উপভোগ করবেন এবং আপনাদের প্রতি আমার একটি বিনীত অনুরোধ থাকবে, আপনারা যার ওয়াল থেকে বা টাইমলাইন থেকে আপনারা আমাদের এই প্রোগ্রামটিকে শেয়ার করবেন, সকলের মাঝে ঠাকুরের এই বাণী এবং আদর্শকে প্রচার করতে সহায়তা করবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এক জায়গায় বলেছেন যে আমরা যাকে যে সেবাই দেই না কেন, সব থেকে বড় দান হচ্ছে ধর্মদান। সেই ধর্মদানের একটা অন্যতম উপায় হচ্ছে পরম প্রেমময়ের বাণী এবং আদর্শকে অবিকৃতভাবে সকলের মাঝে পৌঁছে দেওয়া। আসুন সৎসঙ্গ অনলাইন অধিবেশনের মাধ্যমে আমরা সেই প্রয়াসটি চালাই এবং আমরা সকলের মাঝে পরম প্রেমময়ের বাণী এবং আদর্শকে অবিকৃতভাবে ছড়িয়ে দিই। ইষ্ট পদযাত্রী দাদা ও মায়েরা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী রাতুল চরণে এখন আমরা প্রার্থনা নিবেদন করব। দয়াল আমার প্রভু আমার প্রার্থনাটি এখন পরিবেশন করছেন শ্রী সত্যব্রত চন্দ্র পল্লব সভাপতি ঋত্বিক মহোদয়। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জয় গুরু। আমি দাদাকে দয়াল আমার প্রভু আমার প্রার্থনাটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি। শ্রী সত্যব্রত চন্দ্র পল্লব সভাপতি ঋত্বিক মহোদয়। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। আদ্য সৎসঙ্গ অনলাইন অধিবেশন জয় গুরু,
সবাইকে জয়গুরু। আদ্য সৎসঙ্গ অনলাইন অধিবেশন 8 অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অধিবেশনে আরসি বাণী প্রদান করবেন পুরুষোত্তম প্রপুত্র পূজনীয় দাদা সহ সকল সহপ্রতিনিধি এবং যারা এই আজকের এই বিশেষ অধিবেশনে সংযুক্ত হয়েছেন এবং যারা শুনবেন এবং যারা সংযুক্ত হবেন, সবাইকে আমার রাধানন্দ জয়গুরু সহ প্রণাম। আমি শুরু করছি। দয়াল আমার প্রভু আমার বিভব বিভূতির সত্তা, বিভু আমার পাতা আমার ধৃতি দীপনী গুপ্তা, তারণ বীরণ যা করো তুমি অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে কিংবা ঘৃণার চোখে দেখো, যাই করো না তুমি আমার আমি তোমার চিরদিনের, তোমার সেবায় আমার ধর্ম, তোমার কাজে আমার তবের, স্বার্থ আমার তুমি শুধু কোনো প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয়, তুমি আমার যেমন তোর যেমন করলে ভালো হয়, তেমনি করেই তুমি থাকো বেঁচে থাকো সহজয়, তোমার সেবা তোমার কর্ম তোমার ধর্মনীতি স্রোত, সেইগুলির এই শুশ্রূষা সেবা আমার সত্তা ধর্ম হোক, তোমার তৃপ্তি স্বস্তি ভূষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হোক সাধনা, তাই হোক আমার অভিযান, আশীর্বাদ করো তুমি থাকো বেঁচে থাকো চিরদিন, আমি তোমার সেবক হয়ে থাকি যেন অনুদিন, ছল করে যারা ভালোবাসে পুষে রাখে গাফিলতি, কথা বাবা কাজে যাদের নাইকো নিষ্ঠা অনুগতি, দয়ার রাগ বৎসনা কি তাদের স্পর্শ করে থাকে, সর্বসত্তায় যাদের তুমি তারাও হোক করে তোমাকে, তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে, হৃদয়তল ভালোবাসা তোমার পায়ে পরক ঢলে, তোমার ইচ্ছা করতে পূরণ নিটোল চলায় চলতে পারি, মন বিবেকার শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি, এই তো আমার চাহিদা প্রভু, এই আমার জীবন চালন, আগল ভাঙা এই হৃদয়ে রহু কটল তোমার আসন, শাসন বাক্য তোমার যেসব সেই তো আমার আশীর্বাদ, অটুট চলায় চলে আমার জাগজোটে যাক সব বিষাদ, এই দাতেই তুমি যখন উতাল করে তোলা আমায়, সেই তো তুমি এই তো তুমি ওই যে তুমি বলি তোমায়, নিজে নিজ পরিবারের ব্যষ্টি সহ পরিবেশের পালন পোষণ হয় যেন শ্রেষ্ঠ নীতি এই জীবনের, তোমার দৃষ্টি মিষ্টি হয়ে সৃষ্টি সাথে ছড়িয়ে পড়ুক, তোমার সেবা স্বস্তি পোষণ অন্তরে মোর দীপ্ত থাকুক, তোমাতে আমার হৃদয় বাঁধন অটুট হয়ে উজ্জ্বলায়, দক্ষ হোক ক্ষিপ্র হোক অসহ্যতার বর্জনায়, নিষ্পাদনা ঊর্জি কর্মে হোক ক্ষিপ্র ওঠুক জেগে, নির্ভুল চলা দুটি বিকরণা অটুট সন্ধানে চলক বেগে, তোমাতে নিষ্ঠা অনুগতি কৃতি থাকুক কৃতি অটুট হয়ে, অসুয়া সকল নাশিয়া ধসিয়া সাত্যত পথে চলক বই, ভক্তি আমার তোমার দয়াকে আনুক কুশল ভজনায়, গুরু জয় বলো প্রতিটি শিরায় জাগিয়া থাকুক বুধনায়, জানা অজানা সমান তোমার বিজ্ঞই তোমার সত্তা, তুমি যে আমার সব যে তোমার তুমি স্বস্তিমত্তা, অপূর্ব যে তুমি যখন দেখি তোমার কাছে থাকো তুমি যখনই, তুমি ছাড়া আর কে আছে কাহা হৃদয় তবু বুঝেনি, জানে না সবাই সবার যে বিভু, তুমি যে অতুলনীয় সত্তা সবার সবই যে তোমার, আর কোথা কে দ্বিতীয়। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রী সত্যব্রত চন্দ্র পল্লব সহপতি ঋত্বিক মহোদয়কে। তিনি
দয়াল আমার প্রভু আমার প্রার্থনাটি এতক্ষণ পরিচালনা করছিলেন। ইষ্ট পথযাত্রী দাদা ও মায়েরা, এখন আমরা চলে যাব সত্যানুসরণ পাঠে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করে শোনাবেন শ্রী বলরাম সরকার। তিনি ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আমি সর্বপ্রথম আমার জীবনের একমাত্র উপাস্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙাতুল চরণে প্রণতি জ্ঞাপন করছি। আজকের এই অনলাইন অধিবেশন সৎসঙ্গ অধিবেশনে সভাপতি মহোদয় সহ সকলকে জয় গুরু। আজকের এই সভায় প্রধান আকর্ষক পূজনীয় বালার্ক চক্রবর্তী দাদাকে আমার ভক্তি বিনম্র প্রণাম। সত্যানুসরণ হতে পাঠ করছি। সত্যানুসরণ। হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি সেই প্রথম শ্রেণী কর্মী। যে যেমন বলে তেমনি করে সেই মধ্যম শ্রেণী কর্মী। যে বলে বেশি কাজে কম সে তৃতীয় শ্রেণী কর্মী। আর যার বলতে আলস্য করতেও আলস্য সেই অধম। দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না, আর হোঁচট খেয়ে যেতে না পারো দৃষ্টি রেখো। যে কার্য তোমার বিরক্তি ও ক্রোধ আসছে নিশ্চয়ই যেন তা পণ্ড হওয়ার মুখে। কার্য সাধনের সময় তা হতে যে বিপদ আসবে তার জন্য রাজি থাকো। বিরক্ত বা অধীর হইও না। সফলতা তোমার দাসী হবে। চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হইও না, সফলতা আসবেই। কার্যকুশলের চিহ্ন দুঃখের প্রলাপ নহে। উত্তেজিত মস্তিষ্ক বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা দুটি অশুদ্ধির লক্ষণ। বিপদকে ফাঁকি দিয়ে ও পরাস্ত করে সফলতা লক্ষ্যে লাভ করো। বিপদ যেন তোমার সফলতা থেকে বঞ্চিত না করে। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে তবে তুমি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছবে, সন্দেহ নাই। জয় গুরু। জয়গুরু। ইষ্টতপা দাদা ও মায়েরা, চলছে সৎসঙ্গ অনলাইন অধিবেশন। আপনারা যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকে আমাদের এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনটিতে যুক্ত হবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপৌত্র পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী মহোদয়। এতক্ষণ আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ শুনছিলাম। ভাববিতানে সুরের নাচন সঙ্গতিশীল না হলে গান কি আসে দোদুল দোলায়, মাধুর্য দেওয়ে হাল তুলে। শ্রী শ্রী ঠাকুর। ইষ্টপদযাত্রী দাদা মায়েরা, এখন আমরা একটি মনোমুগ্ধকর সঙ্গীত উপভোগ করব। পরিবেশন করবেন শ্রী অনিক দে। তিনি সৎসঙ্গ ফাউন্ডেশনের চট্টগ্রাম শাখার একজন একনিষ্ঠ কর্মী। আমরা এখন অনিকের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে একটি সঙ্গীত প্রস্তুত করব। সঙ্গীত পরিবেশন করছেন অনিক। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আমার সঙ্গীত পরিবেশনের শুরুতে আমার পরম আরাধ্য দেবতা পরম পিতা শ্রী রাতুল চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। এর সাথে আজকের সৎসঙ্গ অনলাইন অধিবেশন উপস্থিত সকল দাদা সবাইকে জানাচ্ছি আমার প্রণতি এবং জয় গুরু। আমার প্রেমের ঠাকুর কত না মধুর, মেতেছে প্রেম রঙ্গে। আমার প্রেমের ঠাকুর কত না মধুর, মেতেছে প্রেম রঙ্গে। মাথা ঠাকুরানী সেজেছে ভবানী, এসেছে শ্রী গুরুর সঙ্গে। আমার প্রেমের ঠাকুর কত না মধুর, মেতেছে প্রেম রঙ্গে।
দিন দয়াময় হয়ে ব্রহ্মগুরু অনাথ জনের কৃপা কল্প তরু। দিন দয়াময় হয়ে ব্রহ্মগুরু অনাথ জনের কৃপা কল্প তরু। শ্রীপদ ভারায়ে হয়ে কৃপা সিন্ধু, শ্রীপদ ভারায়ে হয়ে কৃপা সিন্ধু। সকল ভাবের পরিছে আমার প্রেমের ঠাকুর কত না মধুর। মেতেছে প্রেম রঙ্গে যুক্তিরে দিয়ে চিরতরে ফাঁকে। জগৎ যাহার হয়েছিল মেকি, যুক্তিরে দিয়ে চিরতরে ফাঁকি। জগৎ যাহার হয়েছিল মেকি, কর্ম যাহার রয়নি কো বাকি। কর্ম যাহার রয়নি কো বাকি, কর্ম করুণা করিয়া আমার প্রেমের ঠাকুর কত না মধুর। মেতেছে প্রেম রঙ্গে শত শত পুত্র কোলেতে ধরিয়া শান্ত নীরবে সহিছে। শত শত পুত্র কোলেতে ধরিয়া শান্ত নীরবে সহিছে। কল্যাণ হস্তে মলির ছেলে রে, কল্যাণ হস্তে মলির ছেলে রে, কেমনে সোহাগ করিছে আমার প্রেমের ঠাকুর কত না মধুর। মেতেছে প্রেম রঙ্গে মাথা ঠাকুরানী সেজেছে ভবানী, এসেছে শ্রী গুরুর সঙ্গে আমার প্রেমের ঠাকুর কত না মধুর। প্রেমের ঠাকুর কত না মধুর, প্রেমের ঠাকুর কত না মধুর। মেতেছে প্রেম রঙ্গে। জয় গুরু দাদা। বন্দে পুরুষোত্তম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক দেখে তিনি তার সুললিত কণ্ঠে পরম প্রেমময়ের আদর্শে সঙ্গীত পরিবেশন করছিলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন, আর্য তোরা রুদ্র বেগে আবার দ্বারা দৃপ্ত রিজে, রিক্তি মরণ মুক্তি তপে বীর্য দাপে শূদ্র দ্বিজে। তিনি আরো বলছেন, ইট ইস এনার্জি which lies in the embodiment of word that remains as he is, through manifesting himself into all that was created. That's God, that's word, that is divine. শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ইষ্ট পদযাত্রী দাদা ও মায়েরা, এতক্ষণ ধরে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী পাদপদে নিবেদন করেছিলাম প্রার্থনা। তৎপরবর্তীতে আমরা সত্যানুসরণ পাঠ থেকে শুনলাম এবং তৎপরবর্তীতে আমরা সঙ্গীত উপভোগ করলাম। এ পর্যায়ে আমরা আলোচনা পর্বে চলে যাব। আজকের আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে মানুষের প্রকৃত মূলধন তার যোগ্যতা। এই আলোচ্য বিষয়ে আজকের আলোচনা অনুষ্ঠিত হবে। আপনাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে রাখছি, আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সুযোগ্য প্রপৌত্র পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী। আমরা পূজনীয় দাদার মুখ থেকে অনেক আশীর্বাণী এবং ইষ্ট আলোচনা শুনবো। এ পর্যায়ে আমরা আলোচনা পর্বে প্রবেশ করছি। আমাদের মাঝে আজকে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন শ্রী রাজীব কর্মকার অধ্যক্ষ মহোদয়। তিনি সৎসঙ্গ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত ইষ্টনিষ্ঠার সাথে।
তিনি আমাদের সাথে আজকে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন। এবং আপনাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে রাখছি, আজকের সৎসঙ্গ অনলাইন অধিবেশনের যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে তাতে সভাপতিত্ব করছেন শ্রী সমীরণ চক্রবর্তী, সভাপতি ঋত্বিক মহোদয়। দাদাকে আমি আবারও জয়গুরু জানাচ্ছি এবং অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রামে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বন্দে পুরুষোত্তমম। ইষ্টপথযাত্রী দাদা ও মায়েরা, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী মহোদয়কে আমাদের সাথে যুক্ত করব। অত্যন্ত অল্প সময়ের মধ্যে তিনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমরা অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছি পূজনীয় দাদার উপস্থিতির জন্য। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী পুরুষোত্তমম বন্দে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমরা অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছি পূজনীয় দাদার উপস্থিতির জন্য। আমরা এখন বন্দে পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী মহোদয় আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমি পূজনীয় দাদার চরণে প্রণাম জানাচ্ছি। আজকের সৎসঙ্গ অনলাইন অধিবেশনে দাদাকে পেয়ে আমরা অত্যন্ত উল্লসিত এবং অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি পূজনীয় দাদার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা এখন আলোচনা পর্বে প্রবেশ করছি। আলোচনা রাখবেন এখন আমাদের সামনে আলোচ্য যে বিষয় নির্ধারিত হয়েছে, মানুষের প্রকৃত মূলধন তার যোগ্যতা। এই আলোচ্য বিষয়ের উপর আলোচনা করবেন প্রথমেই শ্রী রাজীব কর্মকার, অধৈর্য মহোদয়। তিনি সৎসঙ্গ ফাউন্ডেশন কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক। শ্রী রাজীব কর্মকার। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে সহস্র কোটি প্রণাম জানাচ্ছি। সেই সাথে শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র রেত ধারা পূজ্যপাদ প্রত্যেক শ্রী শ্রী ঠাকুর পরিবারের প্রত্যেকের প্রতি আমার বিনম্র প্রণতি জানাই। আজকের এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনের সম্মানিত আমার শ্রদ্ধাস্পদ সভাপতি এবং আজকের যিনি প্রধান আকর্ষণ পূজ্যপাদ দাদা এবং যারা শুনছেন দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমার রাশিক্ত জয়গুরু এবং বিনম্র প্রণতি জানাচ্ছি। আমি সম্মানিত সভাপতি এবং পূজ্যপাদ দাদার অনুমতি নিয়েই কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আলোচ্য বিষয়টি আজকে আমাদের মধ্যে, অর্থাৎ এখানে আজকের এই অনলাইন অধিবেশনে সিলেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে মানুষের প্রকৃত মূলধন হচ্ছে তার যোগ্যতা। আমার সেই মূলধনটি আসলেই খুবই কম, অর্থাৎ এটুকু শুধু মনে করি সেটি হচ্ছে আমি পরম পিতার সন্তান, সেটি হচ্ছে সবচেয়ে আমার বড় যোগ্যতা এবং বড় পরিচয়। যে পরিচয়টিকে মাথায় নিয়ে আমি আজকে আপনাদের এত বিশাল একটি প্ল্যাটফর্মে নিজেকে উপস্থাপন করবার আজকে সুযোগ লাভ করেছে এবং আমার জীবনের যেটি চলার পথ সেটিকে সুন্দর এবং উন্নয়নের পথে ধাবিত করবার জন্য আমি শ্রী শ্রী ঠাকুরকে আমার জীবন রথের সারথি করতে পেরেছি, তাকে আমার জীবনের আদর্শ করতে পেরেছি। এটি হচ্ছে সবচেয়ে আমার বড় যোগ্যতা। ইষ্টপ্রাণ দাদু মায়েরা, যে কথাটি বলতে চাই, শ্রী শ্রী ঠাকুর বলছেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে বলছেন, তিনি বলছেন, আমি চাই প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, অর্থাৎ আমাদের জীবনটি হবে অত্যন্ত সহজ, কিন্তু আমাদের চিন্তা শক্তিটি হবে, অর্থাৎ আমাদের চিন্তা চেতনা হবে অত্যন্ত ঊর্ধ্বে, উন্নয়নের মুখে। আমরা যে অবস্থানে থাকি না কেন, আমরা যদি একটি আদর্শকে মাথায় নিয়ে চলি, তাহলে আমাদের সে চলায় আমাদের
বলায়, আমাদের করায় এমন একটি আদর্শকে যদি আমরা কেন্দ্র করে চলি, আমার চিন্তা চেতনায় যদি বৃহৎ একটি আদর্শ, একটি লক্ষ্য আমার থাকে, তাহলে আমার প্রত্যেকটি চলনায়, আমার চলায় ফেরায়, আমার বলায়, আমার সবকিছুতেই একটি সুন্দর উন্নয়ন এবং একটি বিশেষ একটি আকর্ষণীয় দিক আমরা প্রত্যেকে আমরা সেটা উপলব্ধি করতে পারবো এবং নিজেকে সেই পথে আমরা ধাবিত করতে পারবো। দাদু মায়েরা, আমরা যে যে অবস্থানে থাকি না কেন, যেমন আমরা একটা পরিবারে থাকি, আমি ব্যক্তিগতভাবে আমার বাবার ব্যবসা দেখাশোনা করি, আমি একজন ব্যবসায়ী। আমি আমার ক্ষুদ্র এই বাস্তবতা থেকে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, অর্থাৎ এই যে আপনারা দেখছেন, বিশেষ করে দীর্ঘদিন যাবৎ বিশ্ব জুড়ে যে মহামারী, যে করোনার যে আগ্রাসন চলছে, প্রকৃতির যে এই বিশেষ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমাদের উপর যে প্রকৃতির শাসন আমরা দেখতে পাচ্ছি, সেটি করে আমরা যারা আমাদের পরিবারকে নিয়ে অবস্থান করছি, আমাদের পারিপার্শ্বিক নিয়ে অবস্থান করছি, প্রত্যেকে কিন্তু আমরা আর্থিক ভাবে আমাদের যে নিয়মিত যে উপার্জন ছিল, সেই উপার্জন কিন্তু অনেকের প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখুন, আমরা যে অবস্থান থেকে আমরা পরিবার অবস্থান করছি, আমাদের পরিবারের চাহিদা কিন্তু কমেনি। আমাদের পরিবারের প্রত্যেকের কিন্তু খাওয়া থেকে শুরু করে, আমাদের বাসা ভাড়া থেকে শুরু করে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ কিন্তু আমাদের এতটুকু কমেনি। কিন্তু কেন পেরেছি আমরা সার্থক ভাবে এই দুঃসময়ে, কঠিন সময় আমরা কিভাবে অতিবাহিত করতে পেরেছি, সেটি হচ্ছে একটি কারণ। সেই কারণটি হচ্ছে, আমরা এই পরিস্থিতিকে কেটে ওঠার মতো আমাদের পরিবারকে সুন্দরভাবে যে কোনো পরিস্থিতিতে পরিচালনা করবার জন্য যে যোগ্যতাটুকু আমাদের অর্জন করা উচিত ছিল, সেটি শ্রী শ্রী ঠাকুরের আদর্শে সেই যোগ্যতা আমরা নিশ্চয় লাভ করেছি এবং সেই অনুপাতে নিজেকে, নিজের পরিবারকে এবং পারিপার্শ্বিকের সাথে তাল মিলিয়ে চলবার জন্য আমরা আমাদের পরিবারকে যে কোনো অবস্থায় মানিয়ে নেওয়ার মতো সহনশীল মন মানসিকতা দিয়ে আমরা পরিচালিত করেছি। বিদায় আমরা আমাদের পরিবারের পরিজন নিয়ে এত কষ্টে, অর্থ অভাবেও আমরা কখনো এতটুকু কষ্ট, দুঃখ আমরা অনুভব করিনি। দাদু মায়েরা, এমনি ভাবে যে শ্রী শ্রী ঠাকুরের পথে আমরা যারা ধাবিত হচ্ছি, শ্রী শ্রী ঠাকুরকে যারা আমরা মাথায় নিয়ে চলছি, আমরা যে যার অবস্থান থেকে, অর্থাৎ যে যার অবস্থান থেকে শ্রী শ্রী ঠাকুরের বলাগুলো যদি আমাদের নিত্য কর্মে, আমাদের প্রাত্যহিক জীবনে যদি আমরা আমাদের দায়িত্ব থেকে, কর্তব্য থেকে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে আমরা যদি সেটি আমাদের যোগ্যতা দিয়ে আমরা প্রমাণ করতে পারি, তাহলে তখনই আমরা শ্রী শ্রী ঠাকুরের বলা অনুযায়ী পরম পিতার সন্তান হওয়ার সে যোগ্যতা আমরা লাভ করতে পারবো এবং তার যে বলা, তার আশীর্বাদে আমরা তখন সিক্ত হতে পারবো। দাদু মায়েরা, তেমনি ভাবে আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার একটি ছোট্ট উদাহরণ হয়তো আপনাদের উপর সম্মুখে তুলে ধরলাম। তদ্রুপ ভাবে যে পেশায় আমরা সবাই নিয়োজিত আছি, যেমন ধরেন কেউ শিক্ষকতায় আছেন, কেউ ডাক্তারি পেশায় আছেন, কেউ চাকরি করছেন, বিভিন্ন পেশায় আমরা কিন্তু আমাদের দিনাতিপাত করছি, আমাদের জীবন অতিবাহিত করছি। একজন শিক্ষক যদি তার ছাত্রের প্রতি যেতটুকু ভালোবাসা, যেতটুকু যতটুকু তাদের পাঠদান, তাদের প্রতি তাদের দায়িত্ব, কর্তব্য, এইসব বিষয়ে যদি তারা যদি শিক্ষক মন্ডলী যদি আন্তরিক না হয়, তাহলে তার আসল যোগ্যতাটি সেখানে প্রকাশ পায় না। সে যত বড়ই ডিগ্রি লাভ করুক না কেন, একটি ছাত্রকে সুশিক্ষিত ভাবে মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য যে আন্তরিকতা একজন শিক্ষকের থাকা উচিত, সেটি হচ্ছে তার যোগ্যতা। তেমনি ভাবে ডাক্তারি পেশায় আসুন, শ্রী ঠাকুর বলছেন, চিকিৎসাতে চাষ যদি তুই আত্মপ্রসাদ টাকার পানে না তাকিয়ে রোগীর পানে তাকা। এই শ্রী ঠাকুর অত্যন্ত সুন্দর ভাবে এই বিষয়টি আমাদের বলছেন। একজন ডাক্তার দেখবেন তার জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে অনেক কষ্ট করে, অধ্যাবসায় করে, অর্থ ব্যয় করে সে বড় মাপের একজন ডাক্তার হয়।
কিন্তু ডাক্তার হওয়ার পরে তার যে বিশেষ যে সেবা, তার যে মানুষের প্রতি যে কর্তব্য, মানুষকে রোগ থেকে সেরে উঠাবার যে তার দায়িত্ব, আন্তরিকতা, প্রচেষ্টা, সেটি যদি তার ভিতরে না আসে, তাহলে তার ভিতরে ঠিক ভাবে কিন্তু যোগ্যতা আসে না। এটি হচ্ছে একজন মানুষকে সঠিকভাবে যোগ্য করে তুলবার যে কথা শ্রী শ্রী ঠাকুর তার আদর্শে, তার 81টি বছরের লীলায়িত জীবনে আমরা দেখেছি। শ্রী শ্রী ঠাকুরের কোনো ধন দৌলত ঐশ্বর্য তেমন কিছু ছিল না, কিন্তু ছিল তার ভিতরে একটি চার্মিনিং বিহেভিয়ার, যেটিকে আমরা বলতে পারি অসাধারণ ব্যক্তিত্ব, অকৃত্রিম ভালোবাসা, মহাসাগরের মতো, মহা আকাশের মতো তার হৃদয়, মানুষের জন্য তার প্রেম, প্রীতি, ভালোবাসা। এইসব কারণে কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুরের পানে ছুটে গিয়েছে, শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলছে। এ হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিত্ব, এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের যোগ্যতা। দাদু মায়েরা, আজকের যে আলোচ্য বিষয়টি আমি জানি না আসলে আমার ক্ষুদ্র এই মেধা দিয়ে, আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি কতটুকু বুঝাতে পেরেছি, এবং নিজে জানি না কতটুকু বুঝে সেটিকে উপস্থাপন করতে পেরেছি। আমি আমার বলার সীমাবদ্ধতার জন্য, আমার ক্ষুদ্র এই পরিসরে আমার এই বলার ত্রুটি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং সেই সাথে সাথে আমার আসলে শত জনমের সৌভাগ্য আজকে আমার সাথে যিনি যার সান্নিধ্যে আসলে আমি আসবার আজকে সৌভাগ্য লাভ করেছি, পূজনীয় দাদার শ্রীচরণে আমার আবারও প্রণতি নিবেদন করছি। এবং একটি কথা বলতে চাই, বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে এই সৎসঙ্গ অনলাইন অধিবেশন যারা পরিচালিত করছেন, এখানে অনেকে হয়তো আজকে যিনি উপস্থাপনা করছেন আমাদের শ্রদ্ধেয় অশোক দা থেকে শুরু করে, এবং নেপথ্যে যারা আছেন, বিশেষ করে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় প্রহ্লাদ পোদ্দার দা থেকে শুরু করে আমাদের সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একনিষ্ঠ কর্মী যাজক রানা মজুমদার থেকে শুরু করে যাজক আরো কয়েকজন কর্মী, বিশেষ করে নেপথ্যে থেকে এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনকে তারা শ্রী শ্রী ঠাকুরের যে দায়িত্বভার গ্রহণ করেছেন কর্মী হিসেবে, তারা কিন্তু ঠিক ভাবে সেই যোগ্যতার দাবি করেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যোগ্যতারাই দাবি করে ভেগর পথে তারাই বরে। আজকে যারা সৎসঙ্গ অনলাইন অধিবেশনকে এই বিশ্বময়, যারা এত কঠিন সময়ে আমাদের শ্রী শ্রী ঠাকুরের এই যাজনিক কাজগুলিকে প্রচার করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আন্তরিকভাবে দায়িত্ব নিয়ে সেটিকে শ্রী শ্রী ঠাকুরের মুখে হাসি ফোটাবার জন্য, শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে অবিকৃত ভাবে প্রতিষ্ঠা করবার জন্য যারা এই কাজগুলো করে যাচ্ছেন, ঠিকই ভাবে তারা তাদের সেই আসল যোগ্যতার পরিচয় দিচ্ছেন। আমি তাদের সর্বাঙ্গীন এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনে সংশ্লিষ্ট সবার সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন পরম পিতার রাতুল চরণে প্রার্থনা রেখে আজকের অধিবেশনের যিনি মুখ্য আলোচক, যিনি আশীর্বাণী প্রদান করবেন, তার শ্রীচরণে আমার প্রণতি জ্ঞাপন করে, এবং আজকের যিনি সভাপতি, আমার শ্রদ্ধাস্পদ আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় শ্রী সমীরণ চক্রবর্তী মহোদয়ের দীর্ঘায়ু জীবন পরম পিতা রাতুল চরণে প্রার্থনা রেখে, সর্বোপরি আমাদের সৎসঙ্গ ফাউন্ডেশনের শ্রী শ্রী ঠাকুরের এই আমাদের সৎসঙ্গ ফাউন্ডেশনের সম্মানিত অধ্যক্ষ প্রতিনিধি এবং শ্রী শ্রী ঠাকুরের রেতধারার প্রতি আবারও প্রণতি জ্ঞাপন করে আমার বলার এখানে শেষ করছি। সকলের উদ্দেশ্যে আমার রাশিক্ত জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। ধন্যবাদ জানাচ্ছি শ্রী রাজীব কর্মকার অধৈর্য মহোদয়কে। তিনি অত্যন্ত সুন্দরভাবে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নীতি এবং আদর্শের আলোকে আজকের আলোচ্য বিষয় নিয়ে তিনি আলোচনা করছিলেন। ইষ্ট পদযাত্রী দাদা ও মায়েরা, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে যুক্ত আছেন পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রপৌত্র পূজনীয় শ্রী বালার্ঘ চক্রবর্তী মহোদয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার বাণীতে বলছেন, দীপ্ত তেজা আর্য জাতি, পূরণ গরণ স্বভাবপ্রাণ,
এক চাকা এক মন্ত্র, অন্তরকে অধিষ্ঠান। তেমনি দীপ্ত তেজা এক কর্মীর কথা শুনছিলেন। তিনি হচ্ছেন শ্রী প্রহ্লাদ চন্দ্র সভাপতি ঋত্বিক মহোদয়। তিনি আসলে নেপথ্য থেকে আমাদেরকে অনেক শক্তি যোগাচ্ছেন, অনেক কর্মক্ষম তিনি, এবং তার কথা কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম। পদযাত্রী দাদা ও মায়েরা, সৎসঙ্গ অনলাইন অধিবেশন কার্যক্রমে আজকের এই বিশেষ দিনটিতে আমি এখন আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করব। গত জুলাই 2020 ইংরেজি শুক্রবার দিনটি ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। আজ থেকে 106 বছর আগে 10ই জুলাই 1914 খ্রিস্টাব্দে শুক্রবার জন্মগ্রহণ করেছিলেন প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যম আত্মজ পূজনীয় শ্রী বিবেক রঞ্জন চক্রবর্তী। পূজনীয় শ্রী বিবেক রঞ্জন চক্রবর্তী মহোদয়ের জন্মদিন দিনটি পরিপালিত হয়ে গেল। সৎসঙ্গ অনলাইন অধিবেশনের মাধ্যমে আমরা সেই জন্মদিনে পূজনীয় দাদার, পূজনীয় বিবেক রঞ্জন চক্রবর্তী মহোদয়ের চরণে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। পূজনীয় শ্রী বিবেক রঞ্জন চক্রবর্তী সৎসঙ্গ জগতে একটি উজ্জ্বল দীপ্তিমান নক্ষত্র। শ্রী শ্রী ঠাকুর তাকে আদর করে মণি বলে ডাকতেন। সৎসঙ্গ জগতে তিনি ছোড়দা নামেই অধিক পরিচিত। অসাধারণ নাট্য প্রতিভা সম্পন্ন পূজনীয় ছোড়দা ব্যক্তিত্বে ছিলেন হিমালয় সম দৃঢ় ও অটল। শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণার্থে তিনি ধৃতিতপা পত্রিকা প্রকাশের ব্যবস্থা করেছিলেন এবং শ্রী নাট্যশিল্পম নামে শুধু পুরুষ কুশীলবদের নিয়ে একটি যাত্রাদল গঠন করেছিলেন। এখানে উল্লেখ্য যে পরম প্রেমময় শ্রী ঠাকুর পূজনীয় শ্রী বিবেক রঞ্জন চক্রবর্তী মহোদয়ের অভিনয় নিপুণতা এবং আদর্শিক উপস্থাপনায় অত্যন্ত মুগ্ধ ছিলেন। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহাপ্রয়াণের পর বদলে যাওয়া প্রেক্ষাপটে দয়ালের বাণী এবং আদর্শকে অবিকৃতভাবে ধরে রাখার কঠিন সংকল্পে ব্রতী হয়েছিলেন পূজনীয় শ্রী বিবেক রঞ্জন চক্রবর্তী। এই জন্য পূজনীয় ছোড়দাকে সহ্য করতে হয় নানা রকম অপমান, নির্যাতন ও বঞ্চনা। তবুও তিনি দমে যাননি, আপোষ করেননি বিকৃতির সাথে। তার ইস্পাত সমদৃঢ়তা ও কঠোর সংগ্রামের ফসল আজকের এই অবিকৃত চর্চা ও বিশ্ব অনুশীলন। অমৃত পথযাত্রী দাদা মায়েরা, আমরা আবারও সৎসঙ্গ অনলাইন অধিবেশনের পক্ষ থেকে পূজনীয় শ্রী বিবেক রঞ্জন চক্রবর্তী মহোদয়ের চরণে আবারও প্রণাম জানাই। ইষ্ট পদযাত্রী দাদা মায়েরা, এখন আমরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী দাদার মুখ থেকে আমরা এখন আশীর্বাণী এবং আজকের যে আলোচ্য বিষয় মানুষের প্রকৃত মূলধন তার যোগ্যতা, এই বিষয়ে আমরা তার মুখ থেকে সেই অমৃত বাণী শুনবো, সেই অমৃত কথা শুনবো। আসুন আমরা পূজনীয় বালার্কদার কথা শুনছি। জয় গুরু সবাই। জয় গুরু, শোনা যাচ্ছে তো? জয় গুরু, জয় গুরু। আবার শোনা যাচ্ছে দাদা? শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ 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 শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। প্রথমেই আমি নিজের আন্তরিক জয়গুরু গভীর শ্রদ্ধা এবং নিজের এটা গভীর শ্রদ্ধা সকলকেই জানাতে চাই যারা যারা এই অনলাইন সৎসঙ্গ পরিবেশনটা করছেন, এবং তার সাথে সাথে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদের সকলকেই যে আমাকে একটা এরকম প্ল্যাটফর্ম আপনারা প্রদান করেছেন নিজের কিছু বক্তব্য রাখার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আলোচ্য বিষয়টা শুরু করার আগে আমি নিজের ছোট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে এমনি একটু শেয়ার করতে চাই। সেটা হলো, দেখুন, গত 3-3.5 মাস ধরে আমাদের আমরা প্রত্যেকেই পৃথিবীতে সকলেই একটা গ্লোবাল প্যান্ডেমিকের শিকার হয়ে উঠেছি আমরা প্রত্যেকেই, যেটাকে করোনা ভাইরাস নামে আমরা জানি, গ্লোবাল প্যান্ডেমিক একটা। এবার দেখা যাচ্ছে এই গ্লোবাল প্যান্ডেমিকের দরুনে
আমাদের প্রত্যেকেরই জীবনের কিছু গতিবিধিতে পরিবর্তন আসছে। যেমন ধরুন, যেটা বেশি শোনা যায় সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কালচার। যারা আগে অফিসে গিয়ে কাজ করতেন তারা এখন বাড়ি বসেই কাজ করার ব্যবস্থায় আছেন। ইন্টারনেট আছে, ইনফরমেশন টেকনোলজি আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছে যে আমরা বাড়ি বসেই দূর দূরান্তি জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারকে উপেক্ষা করে আমরা কাজ করতে পারি বা লোকের সাথে কানেক্ট করতে পারি। এবং এই ওয়ার্ক ফ্রম হোম কালচারেরই যদি একটা এক্সটেনশন দেখা যায়, এটা আমার মনে হয় যে অনলাইন সৎসঙ্গর যে ব্যাপারটা, এটা কিন্তু একটা ওয়ার্ক ফ্রম হোমের একটা এক্সটেনশন বলা যেতে পারে। এবং যেটা আগে আমাদের একটা ছিল যে সৎসঙ্গে যেতে গেলে আমাদের যেখানে ফিজিক্যালি গিয়ে যুক্ত হতে হতো, একটা ডিস্টেন্স, কেউ হয়তো দূরে থাকতো যেতে পারতো না, বা কোনো জিওগ্রাফিক্যাল কোনো ডিস্টেন্স বা কোনো প্রবলেমের জন্য হয়তো সে যুক্ত হতে পারতো না। কিন্তু এই অনলাইন সৎসঙ্গর জন্য বহু লোকের মধ্যে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের নীতিবিধিটা আমরা ছড়িয়ে দেওয়ার একটা খুব ভালো সুযোগ পাচ্ছি। এটা আশা করি আপনারা সকলেই এটা হয়তো বুঝতে পারছেন। এবং এই যে গ্লোবাল প্যান্ডেমিক, এটার ভিত্তিতে, এটাকে বেস করে মানুষ সচেতন হবে বলেই আমি এটা কামনা করছি। ঠাকুরের যে বলে দেওয়ার যে গতানুগতিক যে স্বাস্থ্য সদাচারের যে ওনার নীতিগুলো আমরা জানি, বা নিয়মাবলী যেগুলো উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা সৎসঙ্গীরা সেগুলো জানি। এখন দেখা যাচ্ছে সেই নিয়মাবলীগুলোই বিজ্ঞান প্রযুক্তি হিসেবে লোকজনদের মধ্যে কিন্তু এটাকে ছড়িয়ে দেওয়ার একটা কিন্তু খুব ভালো সুপ্রচেষ্টা হচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে এই যে চারিদিকে যে এত বিশৃঙ্খল বা একটা ক্রাইসিসের মধ্যেও এইটা একটা কিন্তু আমাদের জন্য একটা ভালো খবর যে এই গ্লোবাল প্যান্ডেমিকের বিনিময়ে ঠাকুরের নীতিবিধিগুলোই কিন্তু লোকেদের মধ্যে এখন সায়েন্সের নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর লোকেরা সেটা কিন্তু খুব ভালোভাবেই মেনে নিতে চাইছে। যেমন ধরুন, খাবারের আগে হাত ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেখানে সেখানে যার তার যেইতেই যে সেরকম জায়গায় না খাওয়া, এইসব ছোটখাটো জেস্চার যেগুলো আমাদেরকে, আমরা যে সৎসঙ্গীরা যারা দীক্ষা নেওয়ার সময় আমরা এগুলো জানতে পেরেছি, স্বাস্থ্য সদাচারের যেগুলো ছোট ছোট এইগুলো আমাদের নিয়মাবলী, সেইগুলো কিন্তু মানুষ এখন নিজের চালচলনের মধ্যেই আনার প্রয়াস করছে। এবং এই যে স্ট্রাগেলটা যে করছে নিজের চরিত্রের মধ্যে একটা পরিবর্তন আনা, সেটাকে দেখে এটাই বোঝা যায়, যখন নিজে বেঁচে থাকার ওপর প্রশ্ন উঠে আসে না, তখন অত যুক্তি টুক্তি খাটে না। আজ থেকে 1-1.5 বছর 2 বছর আগে যখন এই প্যান্ডেমিকটা ছিল না, এরকম অনেক লোক আছে যাদেরকে এই ধরনের ছোটখাটো গুড হ্যাবিটস যেগুলো জেস্টার বলা হচ্ছে, সেইগুলো বললে পরে তারা নানা রকমের যুক্তি খাটাতেন, বলতেন বিজ্ঞান এই বলছে, বিজ্ঞান ওই বলছে, মানতেন না। কিন্তু এখন দেখুন, প্রত্যেকেই কিন্তু সেইগুলোকে মানার জন্য একদম মেনে ফেলেইছে। এবং বেঁচে থাকার প্রশ্নটা যেখানে উঠে আসে, যেখানে আমার এক্সিস্টেন্স একটা একটা এক্সিস্টেন্সের উপর একটা যখন প্রশ্ন উঠে আসে, তখন কিন্তু এসব যুক্তি সত্যি খাটে না। কারণ বিধি নিজের কোর্স অফ অ্যাকশন নেবেই, আর এই বিধির কোর্স অফ অ্যাকশনের মারফতে যা যা চারিত্রিক পরিবর্তন আমাদের ঘটে, তা আমাদের ক্রমশ হয়তো বেঁচে ওঠার জন্য সাহায্যই করে, এটা আমার মনে হয়। বরং এই হতাশামুখী গোটা পৃথিবীর মধ্যে মানুষের যে এই বেঁচে থাকার জন্য যে নিরন্তর স্ট্রাগেলটা, এটা আমরা এই জেনারেশনের যে লোক, সেটা আমরা দেখতে পাচ্ছি, আর এটা একটা আমাদের জন্য বিশাল বড় উপলব্ধি। যাই হোক, এটা আমি একটা ছোট নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আজকে যে অনলাইন সৎসঙ্গ পরিবেশন করা হয়েছে, তার আলোচ্য বিষয়ে যা ঠিক করা হয়েছে তা হলো মানুষের যোগ্যতাকে কেন্দ্র করে, এবং কিভাবে মানুষের এই যোগ্যতাটা বর্তমানে এই গ্লোবাল ক্রাইসিসের যে আমরা প্রত্যেকেই সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছি, এই ধরনের যে ক্রাইসিস বা কেওস আমাদের চারিদিকে আছে, যেটার ফলে একটা আনসার্টেনটি উৎপন্ন হয়েছে, একটা অনিশ্চয়তা, জানি না কি হবে, চাকরির ঠিক ঠিকানা নেই, পড়াশোনার ঠিক ঠিকানা নেই, একটা টোটাল কেওসের মধ্যে আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে
মানুষের যোগ্যতাকে কেন্দ্র করে কিছু আলোচনা, বা মানুষের এই যোগ্যতা কিভাবে আমাদেরকে এই ধরনের জায়গার থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে, আমাদের যেখানে আমাদের দক্ষতা, যোগ্যতা, এফিসিয়েন্সি কিভাবে আমাদেরকে রেস্কিউ করতে পারে। তাই আলোচ্য বিষয় লেখা হয়েছে মানুষের মূলধন তার প্রকৃত যোগ্যতা। এবং বলার আগে এটা একটা এত ব্যাপক একটা বিষয়, যোগ্যতা, মূলধন, যোগ্যতা, এটা যে একটা এত ব্যাপক বিষয় যে এটা কোথার থেকে বলা মানে শুরু করলে ভালো হয় সেটাই আমি এই কদিন ধরে ভাবছিলাম। এবং এটা এইভাবে আমাদের জীবনের প্রতিটা অ্যাসপেক্টের সাথে ইন্ট্রিকেটলি যেভাবে যুক্ত হয়ে আছে, সেটা বিশাল জটিল ব্যাপার, বিশাল গভীর ব্যাপার। তো যাই হোক, একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ বশত। আপনারা প্রত্যেকেই শোনেন জীবন বা লাইফ। আমরা সবাই জানি লাইফ, আর্থে লাইফ আছে, পৃথিবী সোলার সিস্টেমের একটা প্ল্যানেট যেখানে লাইফ আছে, বাকি প্ল্যানেটে লাইফ পাওয়া যায় না। কখনো কি ভেবে দেখেছেন যে যদি পৃথিবীতে এই জল বা ওয়াটারটা যদি না থাকতো, তাহলে কি এই লাইফটা কখনো সম্ভব হতো? বা এরকম কোনো প্রাণী আপনারা কি জানেন যে বেঁচে থাকার জন্য যার জলের প্রয়োজনীয়তা হয় না? অনেকে হয়তো বলবেন ভাইরাস কিন্তু ততক্ষণ কোনো কাজ করতে পারে না যতক্ষণ সে একটা সেলের ভেতরে আসছে না। সেলের কনসেপ্ট মানেই ওখানে সেলের যে প্রোটোপ্লাজম, সেটা কিন্তু 70% 80% জল দিয়েই তৈরি। পৃথিবীতে লাইফ অরিজিনেট করেছে শুধু আর শুধুমাত্র জল পাওয়া যায় পৃথিবীতে এই জন্য। এবং এটা জীবনের বা লাইফের একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্যারেক্টারিস্টিক লাইফের এটাই যে লাইফ ক্রমশ বাড়তে চায়, বেড়ে উঠতে চায়, এক জায়গায় থেমে থাকতে চায় না। ঠিক ওরকমই না, যেরকম জল ছাড়া জীবনের পরিকল্পনা করা যায় না, ঠিক ওরকমই সেইভাবেই কখনো একটা যোগ্য মানুষ ছাড়া এই পৃথিবী বা এই সংসারের পরিকল্পনাও করা যায় না। আপনারা নিজেরা একটু চিন্তন করে দেখুন, সে কি কখনো সম্ভব হয়? এরকম কি কোনো স্ফেয়ার অফ লাইফ আমাদের জীবনে আছে যেখানে যোগ্য মানুষ ছাড়া বা যোগ্যতাকে বাদ দিয়ে স্টেট অফ অ্যাফেয়ার্স নিরন্তর চলে যাচ্ছে? চিন্তা করে দেখুন, কোথাও পাবেন না। গ্রিস সিভিলাইজেশন, গ্রিসের যে অন্যতম যে ফিলোসফার ছিলেন প্ল্যাটো, আপনারা সকলেই তার নাম শুনেছেন। উনি এক জায়গায় বলছেন যে একটা সামান্য জুতোর মেরামতির সময়ও আমরা এরকম মুচিকে খুঁজি যা ভালো ট্রেন্ড বা যার হাতের কাজ ভালো, যে আমার প্রবলেমটা, আমার জুতোটাকে ভালোভাবে যে মেরামত করতে পারবে। বা আমাদের যখন কোনো শরীর খারাপ হয়, আমরা একটা এরকম ডাক্তারের কাছেই যাওয়া পছন্দ করি বা যাই যিনি ওয়েল ট্রেন্ড, আর যার ডিগ্রিটাই যার দক্ষতার গ্যারান্টি। আমরা এরকম কোনো ডাক্তারের কাছে যাই না যে যাকে দেখতে খুব সুন্দর বা যে হয়তো খুব ভালো বক্তৃতা দিচ্ছে, অথচ হাতে কলমে প্রেসক্রিপশন করার সময় তার হয়তো সেরকম কর্মদক্ষতা নেই। আমরা এরকম ডাক্তারের কাছে তখন যেতে পছন্দ করি না বা যাইও না। তা দিয়ে কি বোঝায়? আমরা এটাই বুঝি যে এই সামান্য ব্যাপারেও আমরা সবসময় একটা এফিসিয়েন্সিকে আমরা লুক আউট করছি, এফিসিয়েন্সি পেছনে আমরা যাচ্ছি। আমাদের লুক আউটটাই তাই অজান্তে আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু যোগ্যতাকেই ইম্পর্টেন্স দিয়ে চলছি বা চলি। এবার সেটাকে আমি মানছি কি না মানছি সেটা পরের ব্যাপার, কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ডে এটা চলছে। তাছাড়া অসম্ভব ব্যাপার, যেমন জল ছাড়া লাইফ ইজ নট পসিবল, পরিকল্পনা করা যায় না, ঠিক এরকমই আমাদের সংসারটাও এই যোগ্যতা ছাড়া বা সুযোগ্য মানুষ ছাড়া এই সংসারের পরিকল্পনা করা অসম্ভব ব্যাপার। সেই জন্যে যোগ্যতাকে যদি আপনারা মনে করেন একটা ইঞ্জিনের মতন, যেটা আমাদের ইভলিউশনকে ক্রমশ বাড়িয়ে চলছে, যেমন গাড়িকে চালানোর জন্য ইঞ্জিন লাগে, সেই ইঞ্জিনের ফুয়েল হচ্ছে পেট্রোল, গ্যাসোলিন, ডিজেল, হোয়াট এভার, একটা এনার্জি সোর্স। ওরকম যোগ্যতাই হলো বিবর্তনের ইঞ্জিনের যেটা চালিকা শক্তি, যে ফুয়েলটা প্রদান করে। কারণ এফিসিয়েন্সি বলুন, এফিসিয়েন্ট লোকের বা ভালো কথায় বলতে গেলে শ্রেষ্ঠত্ব,
শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্বের বোধ সবসময় আমাদের মাথায় কাজ করে। আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি বা না করি, অ্যাকনোলেজ করি বা না করি, কিন্তু আমাদের মস্তিষ্কে এই শ্রেষ্ঠত্বর যে বোধ সেটা সবসময় কাজ করে। আর এটা ন্যাচুরাল, কারণ ইভলিউশন তখনই সম্ভব হবে যখন আমাদের সামনে বা কারুর সামনে তার চেয়ে শ্রেষ্ঠ কিছু থাকবে, যাকে লক্ষ্য করে মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য ক্রমশ এগিয়ে যাওয়ার চেষ্টায় থাকবে। এই যে একটা আর্জ তার মধ্যে জেগে উঠবে না, এই যে ইভলিউশনারি আর্জ, সেটা তখনই সম্ভব যখন সে নিজের সামনে একজন শ্রেষ্ঠ পুরুষ বা শ্রেষ্ঠ একটা ব্যক্তিত্বকে পাবে। এটাই হলো ক্রমশ প্রোগ্রেসের মূল ইন্ধন। আর এটাকে বোঝার জন্য আমাদের বেশি পরিশ্রম করতে হবে না। আমরা দেখতে পারি আমাদের যিনি জীবনের যিনি ইষ্টগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবনীটাই আপনারা একবার দেখুন, ওনার লাইফটা একবার দেখুন, কিরম লাইফ। উনি বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে আশ্রম উনি পুরো ওখানে তৈরি করলেন নিজের হাতে। আমি পড়েছি, আপনারাও জানেন, নিউক্লিয়ার ফিজিক্সের ল্যাবরেটরি উনি ওখানে তৈরি করে রেখেছেন, যেখানে অ্যাটমকে উনি, যেটা তার অনেকদিন পরে আবিষ্কার হয়েছে, অ্যাটমকে উনি ডিসোসিয়েট করে দেখিয়ে দিয়েছিলেন। ওরকম একটা আশ্রম, ওরকম একটা মারাত্মক জিনিস ওখানে নিজের হাতে উনি তৈরি করেছিলেন। এক রাত্রিরে সব ছেড়ে কিন্তু ওনাকে চলে আসতে হলো, দেওঘরে চলে এলেন এক রাত্রিরে। এরকম কোন লোকের মুখে আমি শুনিনি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কেউ এরকম যারা থাকতেন শ্রী ঠাকুরের সাথে ওই সময়, তারা কখনো কেউ শোনেনি শ্রী ঠাকুরকে কখনো দুঃখ প্রকাশ করতে যে আমার ওখানে একটা এত ভালো আশ্রম ছিল, আমি নিজের হাতে গড়ে তুলেছিলাম, সেটাকে ছেড়ে আমাকে চলে আসতে হলো। এরকম কোনো এভিডেন্স নেই, কখনো কেউ শোনেইনি। বরঞ্চ দেওঘরে ঠিক ওরকমই একটা আশ্রম উনি একটা নিজে গড়ে তুললেন। আর এখন ওই আশ্রমকে, দেওঘরকে কেন্দ্র করে পুরো গোটা পৃথিবীতে শ্রী ঠাকুরের ভাবধারা ছড়িয়ে পড়লো। এটা হলো যোগ্যতার সব থেকে বড় এক্সাম্পল। যোগ্যতা কি জিনিস এরকম মহাপুরুষ, এরকম পুরুষোত্তমের জীবন দেখলেই বোঝা যায়। শুধু শ্রী ঠাকুরই কেন, আপনি শ্রীরামচন্দ্রের এক্সাম্পলও দেখতে পারেন। রাজার ছেলে রাজকুমার, যার রাজ্য অভিষেক হতে যাচ্ছে, এই সময় ওনাকে বলা হলো 14 বছর বনবাসে চলে যেতে হবে, তাতে কিন্তু উনি বিচলিত হননি। উনি গেলেন যখন বনবাসে, তখন কিন্তু উনি একটা রাজকুমারের একটা পজিশনে গেছিলেন, কিন্তু যখন ফিরলেন মর্যাদা পুরুষোত্তম হয়ে ফিরলেন। এইগুলো হলো অন্যতম এক্সাম্পল, যেগুলো দেখে আমরা বুঝতে পারি, যেগুলো দেখে আমরা বলতে পারি যে যোগ্যতা কি, আর সুযোগ্য মানুষের আমাদের কি প্রয়োজন বা সংসারের কি প্রয়োজন। তো এটা তো হলো বলার কথা আইডিয়াল যোগ্যতা বা যেটা মানে বেস্ট যেটা আমরা বলছি, কিন্তু চলতি জগতে আমরা কি করছি, এটা গতানুগতিক আমাদের যে জীবনযাত্রা বা চলতি জগতে স্টেট অফ অ্যাফেয়ার্সটা কিরকম, সেখানে আমরা যোগ্যতার যা পরিচয়টা পাই বা যে ধরনের যোগ্যতার পরিবেশন আমরা করছি এখন বর্তমান পরিস্থিতিতে, এটা কি আদৌ যোগ্যতা? এটা কিন্তু ভেবে দেখার একটা একটা বিষয়, যে যেটাকে আমরা যোগ্যতা মনে করছি তা কি আদৌ যোগ্যতা? বা যোগ্যতা মানে প্রকৃত যোগ্যতা বা কি জিনিস? যেমন ধরুন আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিচ্ছি। আমি নিজে যেহেতু রিসার্চ করি, সেই জন্য আমার মাথায় সবসময় রিসার্চ রিলেটেড এক্সাম্পল গুলো সবসময় মাথায় আসে। যেমন ধরুন একটা গবেষক, সে হয়তো অনেক জ্ঞানী মানুষ, দেশ বিদেশে বহু রিসার্চ করে সে ভারতবর্ষে এসছে এবং এখানে কোনো একটা জায়গায় হয়তো নিযুক্ত হয়েছে, তাকে বলা হয়েছে আপনি রিসার্চ করুন, হয়তো কোনো একটা টপিকের উপর সে রিসার্চ করছে। দেখা যায়, যেটা আমি নিজের চোখে আমি দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি, যে একটা নির্দিষ্ট পরিকাঠামো ছাড়া তারা কিন্তু রিসার্চ করতে পারেন না। যেমন ধরুন সামান্য একটা এক্সাম্পল দিচ্ছি, একটা রিসার্চ ল্যাবরেটরি আছে, একটা রিসার্চারও বসে আছে, চেয়ার তাকে দেয়া হয়েছে, কিন্তু ঘরের এসিটা হয়তো কাজ করছে না, এন্ড দ্যাট উইল বি অ্যান এক্সকিউজ দ্যাট আমার রিসার্চ আউটপুটটা কমে যাচ্ছে। তাহলে কিসের যোগ্যতা আপনি এত অ্যাচিভ করেছেন? সামান্য একটা জিনিসে, সামান্য একটা প্রবলেমকে আপনি সলিউশন করতে পারছেন না, বা একটা সামান্য পরিস্থিতি আপনার আউটপুটের ওপর একটা এত বড় ফেলে দিচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট।
বা আপনি যদি কোনো শিক্ষকের আমরা যদি এক্সাম্পল নিই, শিক্ষক যার নিজস্ব কোনো আত্মনিয়ন্ত্রণের বোধই নেই, যে শিক্ষক যার জীবনযাপন পুরোটাই উচ্ছৃঙ্খল চালচলন, সে যেমন শিক্ষা দেবে ইউনিভার্সিটিতে কলেজ, আমরা দেখছি নিজে, আপনারা প্রত্যেকেই দেখছেন যা হচ্ছে আমাদের আশেপাশে, ইউনিভার্সিটি পড়াশোনা, হাইয়ার স্টাডিজ এর নামে যা হচ্ছে, যা শিক্ষকরা যা পরিবেশন করছেন। তো এরকম এক অবস্থায় দাঁড়িয়ে যখন আমরা কিছু গড়ে তোলার একটা চেষ্টা চালাবো, তখন যে এন্ড প্রোডাক্টটা আমাদের হাতে আসবে সেটা ডিফেক্টিভ ছাড়া কিছুই হবে না, এবং তাই তো হয়ে আসছে। তাই আপনারা চিন্তা করুন, আপনারা একটু ভাবুন, এত সুযোগ্য মানুষ হওয়ার সত্ত্বেও, আমাদের আশেপাশে এত সুযোগ্য মানুষ, এত আমরা বিদ্যান মানুষ, এত টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট হওয়ার সত্ত্বেও, মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এত কিছু হয়েছে, তার সত্ত্বেও আমরা কিন্তু পরিস্থিতিকে কোনো মতেই নিজের কন্ট্রোলে রাখতে পারছি না। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কেওস আর বিশৃঙ্খলা ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না। যেমন পুরো গোটা দুনিয়ায় এই যোগ্যতাকে কেন্দ্র করে একটা দাবি পূরণ করার জন্য একটা বিপ্লব চলছে। আমি দাবি করছি, এটা আমাকে দিতে হবে, এটা আমার দাবি, এটা আমার পাওনা, এই ধরনের একটা বিপ্লব চারিদিকে চলছে, যোগ্যতাকেই কেন্দ্র করে চলছে। কিন্তু এবার আপনারা একটা কথা বলুন, যে মানুষটা সত্যি সত্যি সুযোগ্য, তাকে কি কখনো কোনোভাবে পরিস্থিতি বা কোনো প্রতিকূল পরিস্থিতি কখনো কি তাকে আটকে রাখতে পারে তার গন্তব্য থেকে? সূর্যের আলোকে আপনি কতক্ষণ আটকে রাখতে পারেন? যতই মেঘলা হোক, যতই যা হোক, সূর্যের আলো কিন্তু পৌঁছাবেই। ওরমই হাজার প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, কোনোভাবেই এক সুযোগ্য ব্যক্তিকে তার গন্তব্য সেটা অ্যাচিভ করতে কেউ থামাতে পারবে না। তাই শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় বলেন, আমার খুব ফেভারিট সেই বাণীটা, বারবার উনি এক জায়গায় বলেছেন যে উপযুক্ত নেই যার যাতে, দাবি দাবা করেই তাতে। যার যেটাতে কোনো উপযুক্তই নেই সেই দাবি করবে, আর সেটাই হচ্ছে, সেই দাবি দাবার ফলে কি বিশৃঙ্খলা চলছে সমাজে আমরা সবাই জানি, সেটা আলাদা করে বর্ণনা করার দরকার নেই। এবং আমি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম্পল নেব, পশ্চিমবঙ্গ, যে বিপ্লব ও দাবি দাবার ভাওতা দিয়ে যে পশ্চিমবঙ্গে এক সময়কার যে শিল্পগুলো ছিল, সেগুলো কিভাবে নষ্ট হয়েছে এটা আমরা সকলেই দেখেছি। আর তার ফলে, এইগুলো নষ্ট হবার ফলে, এই ইন্ডাস্ট্রিগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা দেখেছি যে পুরো গোটা রাজ্য আর পুরো গোটা দেশ একটা মারাত্মক একটা অর্থনৈতিক সংকটের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। সেটা আমরা প্রত্যেকেই দেখছি, আমরা উইটনেস করছি এটাকে। দাবি দাবার আন্দোলন হয়েছিল, আমাদের দাবি পূরণ করতে হবে, ইউনিয়ন বাজি শুরু হলো, এই করবো না, আগে আমাদের দাবি পূরণ হোক, তারপর আমরা কাজ করব, এই করতে 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 এখানে কোনো আত্মনিয়ন্ত্রণের কোনো বোধ নেই, কিছু নেই, দাবি 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 করতে করতে দেখা গেল এক একটা শিল্প সব নষ্ট হয়ে গেল। যার ফলে যেটা একটা সুন্দর একটা ইন্ডাস্ট্রিয়াল একটা ব্যাপার ছিল, যেখানে বাড়ি বাড়িতে কুটির শিল্প ছিল, কটেজ ইন্ডাস্ট্রি ছিল, যেখানে প্রত্যেকটা মানুষ নিজের পায়ে দাঁড়াবে এরকম একটা ব্যবস্থা যেটা ছিল, সেটা আস্তে আস্তে কিন্তু পুরো ধ্বংস হয়ে গেল। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমাদের লক্ষ্য করা উচিত, এই যে এন্টায়ার যে পুরো ব্যাপারটা, সেই পুরো ব্যাপারটায় একটা জিনিস শিক্ষণীয়, যে যখনই অযোগ্য মানুষ দিয়ে যদি আমরা কোনো কারোবার সম্পন্ন করার চেষ্টা করি, বা অযোগ্য মানুষকে যদি আমরা সব জায়গায় বসিয়ে দিই, চারিদিকে বসিয়ে দিই, তাহলে আমাদের দুর্ভোগ আর দুর্দশার কোনো শেষ আমরা দেখতে পাই না। আর এটাই হয়েছে, আমাদের দুর্ভোগ আর দুর্দশার কোনো শেষ নেই, কারণ আমাদের গোড়াতেই তো গন্ডগোল আছে। তাই এরকম একটা ক্রিটিক্যাল সময়ে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের দায়িত্ব একটা আত্মবিবেচনা করা, যে তথাকথিত যে যোগ্যতা আমরা প্রাপ্ত করছি বা পরিবেশন করছি, তা কি আদৌ যোগ্যতা? বা ব্যাপারটাকে যদি আমি এইভাবে ভাবি, যে শ্রী শ্রী ঠাকুরের অনুযায়ী বা শ্রী রামচন্দ্র ইত্যাদির মতন যারা পুরুষোত্তম যারা ছিলেন, যে ওনারা যে যোগ্য মানুষ তৈরি করার যে কারখানা চালু করেছিলেন, যে কারখানাটা ছিল, সেটা কিসের ভিত্তিতে ছিল? সুযোগ্য মানুষ তৈরি করার মূল বুনিয়াদটাই বাকি।
যার ফলে যাবতীয় ক্রাইসিস আর কেওস যে আমরা আরামসে যেটাকে সলভ করতে পারি, নিরীক্ষণ করতে পারি। শ্রী ঠাকুর এই কনটেক্সটে একটা বাণী বাণী বলেছেন, বাণী ঠিক না, একটা ওয়ার্ড আমার খুব পছন্দের এটাও। উনি বলছেন যে জন্ম বোঝা যায় ব্যক্তিত্ব দিয়ে, ব্যক্তিত্ব বোঝা যায় চরিত্র দিয়ে, এবং চরিত্র বোঝা যায় চালচলন দিয়ে। এই 3 লাইনের যে একটা স্টেটমেন্ট বা বাণী যাই বলুন, এটা যে কত গভীর, এটাকে 30 মিনিটের একটা আলোচনায় তুলে ধরা, এটাকে পরিভাষিত করে তোলার মতন যোগ্যতা অ্যাটলিস্ট অন্তত আমার নেই, এটা আমি মনে করি। তবে যদি সুপারফিশিয়ালিও যদি এই বাণীটাকে নিয়ে একটু যদি ভাবা যায়, আমরা যদি একটু ভাবি, একটু ব্যাকট্র্যাক যদি করি, বাণীটাকে যদি একটু লাস্ট লাইন থেকে যদি আমরা ফার্স্ট লাইনে যদি যাই, তাহলেই আমরা দেখতে পারবো যে জন্মটাই হলো একটা মানুষের সবকিছু। এই জন্মকে বাদ দিয়ে কিছুই করা যায় না। মানুষ কিরকম সংস্কারগুলো নিয়ে জন্মগ্রহণ করে সেটাই নির্ধারণ করে তার জীবনের প্রত্যেকটা গতিবিধি, সে কি করবে, এটাই মূল। তাই যোগ্যতার বিষয়ে চিন্তা ভাবনা করতে গেলে জন্ম নিয়ে ভাবতেই হয়, এছাড়া অসম্ভব ব্যাপার। এবং জন্ম যাতে সুপ্রজনন ও বর্ণাশ্রমের নীতি অনুযায়ী হয়ে উঠুক, এই চিন্তা মাথায় আমাদের আনতেই হবে, এছাড়া হবে না। মানুষ তৈরি করার কারখানা এটাই। যে কোনো প্রবলেম নিস্তার করতে গেলে আমাদের সুযোগ্য চরিত্রবান মানুষ চাই। মানুষ তৈরি করার যে মূল, যে বেসিক ফান্ডামেন্টাল যে ফর্মুলা, এগুলো হচ্ছে সুপ্রজনন, বর্ণাশ্রম। তাই বলা যেতে পারে যে মানুষের মূল ইন্ধন যোগ্যতা, এবং তার বুনিয়াদ কিন্তু হলো সুপ্রজনন, যেটা বর্ণাশ্রমের নিয়মের উপর পুরো স্থাপন হয়ে আছে। ওই জন্য যোগ্যতা কি, যোগ্যতা মানুষকে কিভাবে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে পারে, এইগুলো যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের বর্ণাশ্রমকে অবলম্বন করতে হবে, এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। এবং বর্ণাশ্রম যে সূক্ষ্ম বিজ্ঞানের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, আনফরচুনেটলি উই আর ভেরি আনফরচুনেট, আমরা নিজেকে অনেক ডেভেলপড বলি, আমরা বলি আমরা অনেক ডেভেলপ করেছি, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, আমরা চাঁদে চলে গেছি, মার্সে পাঠিয়ে দিয়েছি, মারাত্মক ব্যাপার, বলে শেষ করা যাবে না, আমরা নিজেকে অনেক ডেভেলপ বলি। কিন্তু বর্ণাশ্রম যে সূক্ষ্ম বিজ্ঞানের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু এখনো আমাদের বুঝের বাইরে, আমরা আয়ত্ত করতে পারিনি। সেই জন্য বর্ণাশ্রম সবসময় অপপ্রচারিত হয়েছে, বর্ণাশ্রমকে সবসময় ভুল বোঝা হয়েছে। আর বেশিরভাগ মানুষই এই ব্যবস্থাকে একটা আনসাইন্টিফিক বা অবৈজ্ঞানিক বলে এটাকে ঘোষণা করছেন, কারণ তারা ওটাকে বুঝতে পারেননি। আমরা যখন যেটাকে বুঝতে পারি না, সেটাকে আইদার একটা বলে দিই কমপ্লেক্স, ইংরেজিতে অনেকেই পড়ে থাকবেন হয়তো গলগি কমপ্লেক্স, যারা সেল স্ট্রাকচার নিয়ে বায়োলজি পড়েন ক্লাস 9-10 এ পড়ে থাকবেন, গলগি কমপ্লেক্স, যেটা বুঝতে পারি না কমপ্লেক্স শব্দটাকে ইউজ করে দিই। বা সেটাও যদি আরোই যদি বুঝের বাইরে থাকে, তাহলে দ্যাট ইজ আনসাইন্টিফিক, কারণ আমি ওটাকে ব্যাখ্যা করতে পারছি না। বর্ণাশ্রম হলো একটা ওরকমই জিনিস। বামপন্থী বলুন বা বিপ্লববাদী যারা, তারা তো আরেক স্টেজ ওপরে, তারা তো মনে করেন যে এই যে বর্ণাশ্রমের নিয়মটা, যেটা ভারতবর্ষে জন্মান্তর ধরে ছিল, সেটা নাকি একটা প্রিভিলেজ ক্লাস এক্সপ্লয়টেশনকে বাঁচিয়ে রাখার একটা ওয়েপন, অ্যাজ ইফ ইট ইজ এ ওয়েপন, যেটাকে বজায় রাখা হয়েছে যাতে প্রিভিলেজ ক্লাস, যারা আপার ক্লাস, যাদের ব্রাহ্মণ যাদের বলা হয়, বা বিপ্লব বা ক্ষত্রিয়, এরা যে ক্লাস সো কল ক্লাস এক্সপ্লয়টেশন যাতে করতে পারে, ওটার জন্য নাকি বর্ণাশ্রম একটা ওয়েপন। এটা হচ্ছে বামপন্থী বা বিপ্লববাদীদের একটা ব্যাখ্যা। এটা এর থেকে বড় আনফরচুনেট আমাদের কাছে কি হতে পারে? বা আরেকটা স্কুল অফ থট আছে, কত রকমের স্কুল অফ থট আছে। আরেকটা স্কুল অফ থট আছে যারা আবার মনে করেন পৃথিবীতে সুপিরিয়ার রেস বলে তো কিছু নেই, শ্রেষ্ঠ জাতি বলে তো কিছু হয়ই না। তাদের অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী যদি একটা মানুষকে নার্চার দেয়া হয়, তাকে যদি একটা প্রয়োজন অনুযায়ী যদি শিক্ষা সেরকম দেওয়া হয়, সবাই কিন্তু একই অবস্থাতে পৌঁছে যেতে পারে, এটা তাদের লজিক। এটা যে কত বড় ভুল ব্যাখ্যা, তা আমরা প্রত্যেকেই নিজের নিজের জীবনে কোনো না কোনো ভাবে উইটনেস করেছি নিশ্চয়ই। আমরা দেখেছি যে সমান অধিকার ও সমান অপরচুনিটি দেওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কখনোই সমান রেজাল্ট দিতে পারে না, পার্থক্য কিন্তু সবসময় থেকেই যায়। এই যে বেসিক যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যদি না বোঝা যায়, তাহলে পৃথিবীর কোনো প্রবলেম কখনোই সলভ করা যাবে না। এবং আমরা
আনফরচুনেট, উই আর আনফরচুনেট যে এই বর্ণাশ্রমের এই চরম অপপ্রচারের মাধ্যমে শুধু বর্ণাশ্রম লোকেদের কাছে কুখ্যাতি, জাস্ট একটা কুখ্যাতি শুধু অর্জন করেনি, বরং এর লোকেরা নিজের জীবনযাপন থেকে এই বর্ণাশ্রমের নীতিকে বহু দূরে সরিয়ে দিয়েছেন, যেটা আগে আমাদের ভারতবর্ষের ব্যাকবোন হওয়া করতো, যেটা ছিল, ইট হ্যাপেন টু বি দ্য ব্যাকবোন অফ আওয়ার ইন্ডিয়ান সোসাইটি, যেটা এনশিয়েন্ট ইন্ডিয়াতে দেখা যায়, যেটা এত আমাদের জীবনে যে রক্তে ছিল, একদম সেলে সেলে পুরো রক্তে পুরো একদম এই ব্যাপারটা যেটা মিশ্রিত ছিল আমাদের, আমরা মেনে চলতাম, সেটা মানুষ এখন অনেক নিজের জীবনযাপন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য খুবই একটা দুঃখের বিষয়। আর সব থেকে মজার ব্যাপার বলুন, একটা এরকম অবস্থা যেখানে আপনি যদি রাস্তায় কাউকে বর্ণাশ্রম নিয়ে চারটে যদি কথা বলতে চান, আপনাকে রেশিয়াল বলে সে হয়তো জেলের ভেতরে ঢুকিয়ে দিতে পারে, এরকম নিয়ম, এরকম বা কি বলবো, হিন্দিতে যেটাকে কানুন বলা হয়, আমার বাংলাটা অত ভালো নয়, যাই হোক, এরকম এরকম লজ তৈরি করা হয়েছে। এই ধরনের কথা যদি মানুষ যদি রাস্তায় বলে, তাহলে তাকে রেশিয়াল বলে তার উপর অনেক রকমের মামলা মোকদ্দমা চালানো যেতে পারে। এরকম একটা পরিস্থিতিতে আপনারা আছেন, আমরা আছি। কিন্তু ঠাকুর কিন্তু সেই বর্ণাশ্রমকে প্রতিষ্ঠা করতে চাইছেন। এই মতবাদকে উনি এত প্রাধান্য দিলেন, কেন দিলেন, সেটাই কিন্তু আমাদের সব থেকে বেশি ভেবে দেখতে হবে আজকের ডেটে, আজকের তারিখে। আমরা যদি একটুখানি নিজের ইতিহাসের দিকে আনবায়াসড ভাবে যদি একটু তাকাই, যদি আমরা একটু আত্মসমালোচনা করি, তাহলে কিন্তু কিছুটা সত্যি আমাদের সামনে এসে অবশ্যই দাঁড়াবে। যেমন ধরুন, বর্ণাশ্রম যে কখনো কোনো জাতিবাদ ছিল না, এটার এক্সাম্পল আপনি অনেকভাবে পেয়ে যাবেন। আমি বর্ণাশ্রমকে কেন আনছি, কারণ যোগ্যতা বর্ণাশ্রমকে বাদ দিয়ে অসম্ভব ব্যাপার। আমি যতটা আমার বুদ্ধি, যতটা আমার বুঝ, আমি তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করব যে এই বর্ণাশ্রমের সাথে যোগ্যতা এবং অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে ইন্টারলিঙ্ক আছে, সেটা আমি বোঝানোর চেষ্টা করব। কিন্তু বর্ণাশ্রম যে কোনো জাতিভেদ নয়, বরং এটা একটা আমাদের বলা যেতে পারে একটা ওয়ে ছিল, একটা পথ ছিল, সর্বশ্রেষ্ঠ স্তর যেটা ব্রাহ্মণত্ব, সেটাকে উপলব্ধি করার এটা একটা আমাদের একটা ওয়ে ছিল, একটা মডিউল ছিল বর্ণাশ্রম। এই ইতিহাসই আমাদের এটা কিন্তু আপনাকে এটার প্রমাণ দিয়ে দেবে। যাকে ভগবান বলে আমরা মনে করি, ইতিহাস যাদের আমাদেরকে ভগবান বলে গণনা করিয়েছেন, শ্রীকৃষ্ণ, উনি কি ছিলেন? উনি তো ক্ষত্রিয় ছিলেন। কোন বিপ্র কি এরকম কোথাও আছে যে তাকে ভগবান বলে স্বীকার করে না? বা আপনি রামচন্দ্রের এক্সাম্পল, গৌতম বুদ্ধ, কেউই, এনারা কিন্তু বিপ্র ছিলেন না, এনাদেরকে আগ্রহপূর্বক স্বীকার করে না, এরকম কি কোনো মানুষ আছে ভারতবর্ষে? প্রত্যেকেই করে। এই যে শ্রেষ্ঠত্ব লাভ করা যে কোনো প্রিভিলেজ ক্লাসের জন্য সীমায়িত ছিল না, এখানেই তো সেই বামপন্থীদের যুক্তিটা এক্সপায়ার হয়ে যায়, যে কখনোই ছিল না। সবসময় হয়ে ওঠার যে সম্ভাবনা, সেটা সবার জন্যই সবসময় ছিল, দরজা সবসময় খোলা ছিল। তাহলে বর্ণাশ্রম আমাদের কি দিয়েছে? আমাদেরকে বর্ণাশ্রম কি দিয়েছে? কেন শ্রী শ্রী ঠাকুর এটার ওপরে এত মহত্ব দিতে বলেছেন? তাহলে এটা নিয়ে চিন্তা করতে হয়। এটা অবশ্যই স্বীকার করতে লাগে আমাদের যে বর্ণাশ্রমের প্রভাবে আজ আমরা যেভাবে বেঁচে আছি, সেটা কিন্তু কিছুটা হলেও তার বর্ণাশ্রমের প্রভাব আছে আমাদের উপরে। আমাদের ভারতীয় সিভিলাইজেশন, এনশিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন কত পুরনো, কিন্তু আজকের তারিখেও বিপর্যস্ত অবস্থায় হোক না কেন, কিন্তু আছে, লুপ্ত হয়ে যায়নি। পৃথিবীর অন্যান্য দেশের ইতিহাস দেখলেই বোঝা যায় কেমন করে এক একটা সিভিলাইজেশন এক সময় উঠেছে, তারপর তাসের ঘরের মতন খুব কম সময় সেটা ধ্বংস হয়ে গেছে। সেটা আমরা প্রত্যেকেই জানি। আমি ইজিপ্ট সিভিলাইজেশন দেখি, ইজিপশিয়ান সিভিলাইজেশন, দ্য রোমান সিভিলাইজেশন বা গ্রিক সিভিলাইজেশন, এইগুলো সব মেজর, সব স্টলওয়ার্ট সিভিলাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে বড় বড় সব সিভিলাইজেশন, কিন্তু আজকে আমরা এগুলো একটাও নামনিশান দেখতে পাচ্ছি না, এদের কোনো চিহ্নই পাই না।
অথচ ভারতবর্ষকে খেয়াল করে দেখুন, ভারতবর্ষের সিভিলাইজেশনটা মনে করে দেখুন, এত প্রবল পরিমাণের ঝড়ঝাপটা, বিদেশি আক্রমণ কি না সহ্য করেছে, কি না হয়েছে, তার হাজার হাজার বছরের গোলামির পরেও তার সত্ত্বেও নিজের বৈশিষ্ট্যকে কিন্তু কম বেশি বজায় রেখেছে, হাজার হাজার বছর ধরে বজায় রেখেছে। এখানেই বর্ণাশ্রমের সাফল্য, আর এখানেই তার পরিচয় পাওয়া যায়। সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর হয়তো বারবার বারবার করে আমাদেরকে এই বর্ণাশ্রমকে স্থাপন করার জন্য এত আমাদেরকে উনি জোর দিয়েছেন। সেটা আমাদের এই বিভিন্ন এক্সাম্পল থেকে এটাই আমাদের বোঝা উচিত। আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি যে কিছু কিছু ব্যক্তি থাকে, আমরা নিজের লাইফে আমরা প্রত্যেকেই এটা উইটনেস করেছি, আমরা দেখেছি কিছু কিছু ব্যক্তি থাকে যা কোনো বিশেষ কাজের প্রতি তাদের একটা মেজার কিছু একটা ভালো দক্ষতা থাকে, কোনো বিশেষ কোনো কাজের প্রতি থাকে। অন্য কাজে হয়তো থাকে কিন্তু ততখানি থাকে না। হয়তো দেখা যেতে পারে কেউ খুব ভালো আর্টিস্ট, সে পেন্ট করতে পারে খুব ভালো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু হয়তো সাহিত্যিক ওরকম না, কেউ আবার খুব ভালো সাহিত্যিক, খুব ভালো কবিতা লেখে, খুব ভালো গল্প লেখে, এরকম অনেক আছে। তো এই যে প্রত্যেকের একটা বেসিক ইনহেরেন্ট টেন্ডেন্সি যেটা ছিল, যেটা জন্মগত সে পেয়ে এসছে, জন্ম সংস্কারের অনুযায়ী যে সেটা পেয়েছে, যে বেসিক ইনহেরেন্ট টেন্ডেন্সি যেটা ছিল, এটাকে ভিত্তি করেই যে সমাজকে ভাগ করা হয়েছিল, আর এটাকেই কিন্তু ডিভিশন অফ লেবারও বলা হয়েছিল। যার যেরকম বেসিক ইনহেরেন্ট সেই অনুযায়ী একটা ক্লাসে তাকে ফেলা হলো, পুরো সমাজে যত লোক আছে সব ক্লাসে তাকে ডিভাইড করা হলো, এবং যে যেমন কাজে যার যেভাবে যাতে করতে পছন্দ করে সেইভাবে ডিভিশন করা হলো, ডিভিশন অফ লেবার। এবার দেখা যাচ্ছে ক্রমশ এই এই কাজের প্রতি যে বিভিন্ন লেভেলে বিভিন্ন লোক নিজের কাজের প্রতি, নিজের কর্মের প্রতি বিভিন্ন লেভেলে সেটাকে কালচার করা আরম্ভ করতে লাগলো, কালচার করতে লাগলো, চর্চা করতে লাগলো। আমরা জানি প্র্যাকটিস করতে লাগলো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা শুনেছি, এটা সত্যি কথা। প্র্যাকটিস করতে লাগলো, কিন্তু প্র্যাকটিস করতে করতে হয়তো এক্সপার্ট হয়েও সে একটা লোক আমাদের সামনে দাঁড়ালো। এখন হয়তো এই কালচারের মধ্যে দিয়ে নিজেকে বিশেষ এক্সপার্ট করে আমি তুলে ফেললাম নিজেকে, কিন্তু সেই মানুষটা যেদিন মারা যাবে তার সাথে সাথে সেই এক্সপার্টিসটাও কিন্তু আমরা হারিয়ে ফেলবো, একটা ট্রেট আমরা হারিয়ে ফেলবো, নিজেদের মধ্যে থেকে চলে যাবে আমাদের কাছ থেকে, সেটা হারিয়ে যাবে। সেটাকে পার্মানেন্সি, সেটাকে ফিক্স করার আমাদের কিছু একটা কিছু ওয়ে তখন দরকার হতে লাগলো, যে এটা এত সুন্দর একটা ট্রেড, যে সারা জীবন এত পরিশ্রম করে যে একটা সুন্দর কালচার করে যে নিজের মধ্যে তুলে ধরেছে এই ট্রেডটাকে, এই গুণটাকে, এক্সপার্ট হয়েছে, সেটা সেই ব্যক্তিটা মারা যাওয়ার সাথে সাথেই চলে গেলে তো সেটা আমাদেরই লস, সেটা তো মানুষ পুরো সমাজের জন্যই তো সেটা লস। তখনকার যে ঋষিমুনিরা ছিলেন, আর্য ঋষিরা যারা ছিলেন, তারা কিছু এটাকে নিয়ে প্রবল পরিমাণে চিন্তা ভাবনা চালালেন এবং কিছু নীতি আবিষ্কার করলেন, যেটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, আর যেটা বোঝা খুবই কঠিন। সেই নীতিগুলোর মাধ্যমে সুবিবাহ, সুপ্রজনন সেটাকে বলা যেতে পারে। এই যে ট্রেড গুলো ছিল ব্যক্তি বিশেষে, সেইগুলোকে নিয়ন্ত্রিত ভাবে, কন্ট্রোল ভাবে ম্যাচ করিয়ে, যাতে বিবাহ দিয়ে সেরকম ভাবে কম্প্যাটিবল ম্যারেজের মাধ্যমে সেটা যাতে বংশের পর বংশ, জেনারেশন আফটার জেনারেশন, যাতে সেটা সাকসেসিভ জেনারেশন, যেটা ধারাবাহিকতা যেটা যাতে মেনটেন হোক, সেই ব্যবস্থা উনি চালু করলেন। সেটাকেই বলা হলো, সেখান থেকে আরম্ভ হলো সায়েন্স অফ ইউজেনিক্স। শরীরের ভেতরে যে বিশেষ গুণগুলো লুকিয়ে আছে তা যেন মৃত্যুর সঙ্গে না হারিয়ে যায়, সেটা যাতে লুপ্ত না হয়ে যায়, সেই ভালো গুণটা যাতে মানব কল্যাণে ক্রমশ যাতে লাগতে পারে, সেই জন্য আবিষ্কার হলো সায়েন্স অফ ইউজেনিক্স। আর এর মারফতে বিশেষ গুণগুলোকে কিভাবে সাকসেসিভ জেনারেশনের মধ্যে পার্মানেন্ট করে রাখা যায়, তার জন্য অনুশীলন চলতে লাগলো, কঠোর অনুশীলন চলতে লাগলো, এবং সায়েন্স অফ হেরিডিটির জন্ম নিল এটার মধ্যে থেকেই, এবং বিশেষ গুণগুলো ট্রান্সমিট হতে লাগলো বংশানুক্রমিকতায়, আস্তে আস্তে জেনারেশন আফটার এইভাবে এরা স্টার্ট হতে লাগলো। আজকে বিজ্ঞানীরা
যেসব মাইক্রোস্কোপিক জার্ম সেলের মধ্যে জিনের স্ট্রাকচার, ক্রোমোজোমের স্ট্রাকচার, এইগুলোর মধ্যে যে ইনফরমেশন, জেনেটিক কোড, এইগুলো যে ডিকোড করে আমাদের সামনে তুলে ধরছেন, আর আমরা মনে করছি এগুলো সায়েন্সের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই আনডাউটেডলি এগুলো বিশাল বড় অ্যাচিভমেন্ট। আজকে যেগুলো আমরা জানতে পারছি আমাদের বিজ্ঞানী আমাদের সামনে যারা তুলে ধরছেন, কিন্তু এই ল অফ হেরিডিটিকে ডিকোড তো আমাদের আর্য ঋষিমুনিরা অনেকদিন আগেই করে ফেলেছিলেন। এটাকে সার্থক করে তুলেছিলেন আমাদের ভারতবর্ষের প্রাচীন আর্য ঋষিমুনিরা। বহুকাল আগেই তারা নিজের আয়ত্তে করে নিয়েছিলেন। এটা আর্য কৃষ্টির পরিকাঠামোর মধ্যে। তাই জন্য সবসময় এটা স্ট্রেস দেওয়া হয়েছে। এটা এটা দেখা, এটা আপনারাও বুঝতে পারবেন যে যে জিনিসটা আমরা বাই কালচার আয়ত্ত করি বা বাই প্র্যাকটিস, আর যেটা বাই বার্থ আমাদের মধ্যে পার্মানেন্ট হয়ে গেছে, সেটার কিন্তু বাই বার্থের যে হাইটটা, বাই বার্থের যে ভ্যালুটা, সেটা কিন্তু বাই কালচার থেকে সবসময় অনেক বেশি। কারণ বাই বার্থ অবধি আনতে গেলে, ওটাকে জিনের মধ্যে ইমপ্রিন্ট করতে গেলে, সেটাকে পার্মানেন্ট লেভেলে আনতে গেলে যে পরিশ্রম করতে হয়েছে আমাদের পূর্বপুরুষদেরকে, সেটা কিন্তু অনেক বেশি। সেই জন্যে বাই কালচার আর বাই বার্থ এটার পার্থক্য মানা হয়েছে ভারতীয় বর্ণাশ্রমে বরাবর। কালচার করে যত বড়ই হোক না কেন, তার পক্ষে বাই বার্থ যারা পার্মানেন্সি অ্যাচিভ করেছে, তাদের ওপরে অধিকার জানানো বা তাদেরকে তাদের স্টেট অফ অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করা, এটা কিন্তু পুরোটাই আনসাইন্টিফিক। সেই জন্য শ্রী ঠাকুর জন্মের ওপর এত হয়তো মহত্ব দিয়েছেন। তাই বর্ণাশ্রমের মাধ্যমে সৃষ্টি হয়েছিল ল অফ ইউজেনিক্সের, যা সুবিবাহ ও সুপ্রজননের মাধ্যমে নিজেকে ম্যানিফেস্টেড করে জেনারেশন আফটার জেনারেশন সেই গুণগুলোকে বাঁচিয়ে রাখার একটা সুন্দর একটা ব্যবস্থা তৈরি হয়েছিল। এর ফলে বিভিন্ন যে ইউনিক ক্যারেক্টারিস্টিক গুলো মানুষের মধ্যে ছিল, সেইগুলো হেরিডিটির মাধ্যমে পার্মানেন্ট হয়ে গেছিল, পার্মানেন্টলি ফিক্সড হয়ে গেছিল। আমি কি করে এটাকে আপনাকে বোঝাই? আরো একটা জিনিস, সোজা কোনো এক্সাম্পল আমার ঠিক মাথায় আসছে না, কিন্তু আমি আপনাকে ছোট্ট মতন একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন, যখন এটা একটা সাইন্টিফিক এক্সাম্পল হয়ে যাবে, যারা এই লাইনে যুক্ত আছেন তারাই বুঝতে পারবেন। যাই হোক, যাকে সেটা বলছি না, কমপ্লিকেটেড হয়ে যাবে। এই যেটা আগে আমার বাই কালচার যেটা আমার মধ্যে শুধু ছিল, ওটা এখন আমার জেনেটিক্সে চলে এসছে, মানে ওটা কোনো মতেই যাবে না। তো এই যে ব্যাপারটা, সেটাই বর্ণাশ্রম আমাদেরকে মানে কি দিয়েছে, সুবিবাহ সুপ্রজননের ফলে মাধ্যমে। ঠিক আছে? তো শ্রী ঠাকুর এই জন্য জন্মের উপর এত মহত্ব দিয়ে এসছেন। আর এই যে পার্মানেন্সি অ্যাচিভ করা, কোনো একটা ট্রেটকে পার্মানেন্ট করে দেয়া, এর ফলে আসতো সমাজে সুযোগ্য মানুষ বাড়তো। কারণ আমার কাছ থেকে তো ট্রেট চলে যাচ্ছে না, ট্রেটটা হারিয়ে যাচ্ছে না, ট্রেটটা আছে, একটা রিজার্ভ, একটা ডেটাবেসের মতন তৈরি হচ্ছে, একটা ভয়ঙ্কর ডেটাবেস, একটা ভয়ঙ্কর পুল তৈরি হচ্ছে, যেখানে এক সে এক ক্যারেক্টারিস্টিক ওয়ালা মানুষ আছে। আমার কাছে ওই ট্রেটটা আছে, সুযোগ্য মানুষের যে পুলটা, সেটা এইভাবেই তৈরি হচ্ছিল। যোগ্যতা বাড়তো, এফিসিয়েন্সি বাড়তো, ওয়ার্কফোর্স বাড়তো, কি না বাড়তো, যার ফলে ভারতবর্ষ হয়ে উঠেছিল তখনকার মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। আর এইভাবেই কিন্তু বিভিন্ন দেশের এই যে এত পাওয়ারফুল হয়ে উঠেছিল, এত এত উচ্চ স্তরে উঠে গেছিল ভারতবর্ষ সেই সময়, যে বিভিন্ন দেশের মানুষের আকর্ষণ কিন্তু আকৃষ্ট করেছিল এই জন্যই ভারতবর্ষ। সংস্কারের যে ছাপ আমাদের মধ্যে থাকে, সেটা কিন্তু জন্মসত্তার মধ্যে দিয়ে ট্রান্সপ্লান্টেড হয়। সেটা কিন্তু রাবার, যেমন পেন্সিল যেমন রবার দিয়ে মুছে দিলে উঠে যায়, সংস্কারের ছাপ কিন্তু ওরকম হয় না। কালচারের অভাবে হয়তো আজকালকার বিপ্র বা আজকালকার ক্ষত্রিয় যে বা বৈশ্য, কালচারের অভাবে মধ্যে সেই গুণগুলো হয়তো নিষ্ক্রিয় হয়ে আছে, কিন্তু সেইগুলো সক্রিয় হয়ে উঠবে যদি সে ওটাকে ঠিক করে কালচার করে। সেটা অবশ্যই তার সেলের মধ্যে, তার জিনের মধ্যে। যেটা ছোলাকে আমার বাবার থেকে আমি শুনেছি, উনি খুব ভালো বলেন, মানে উনি, আমি আশা করছি উনি শুনছেন হয়তো, কিন্তু আমি যে কথাগুলো শিখেছি ওনার থেকেই শিখেছি, এবং উনি এই এত সুন্দর এক্সাম্পল দিয়ে উনি বোঝান ব্যাপারটা। একটা ছোলার এক্সাম্পল নিয়ে, একটা ছোলার বীজ,
আপনি যদি 100 বছর পরও সেই ছোলাটাকে যদি ছোলাটাকে যদি মাটিতে পুঁতে যদি সেটাকে সেবা চর্চা করেন, সেটার থেকে ছোলা গাছই হবে, সেটার থেকে আম গাছ হবে না। কারণ সংস্কারগুলো, ক্যারেক্টারিস্টিক গুলো, সেইগুলো ছাপ পড়ে যায়, এগুলো ট্রান্সপ্লান্টেড হয়, সেইগুলো মোছে না, সেইগুলো আমাদের জেনেটিক্সে, সেগুলো আমাদের জিনে, ওইগুলো একদম ইমপ্রিন্টেড হয়ে আছে। কিন্তু সেইগুলোকে যদি সক্রিয় করে তুলতে হয়, সেইগুলোকে যদি আবার তুলে ধরতে হয়, তাহলে আমাকে ওইগুলোকে কালচার করতে হবে, এবং কালচার করলেই সেটা জেগে উঠবে। আর এই কালচারের সুবাদে যে বৈশিষ্ট্যের আত্মপ্রকাশ হবে, যা ক্যারেক্টারিস্টিক, যা ব্যক্তিত্ব সামনে আসবে, পৃথিবীর সামনে যেটা আসবে, পুরো বিশ্ব কিন্তু এটা অবাক হয়ে দেবে। শ্রী ঠাকুর বারবার ওই জন্য বলতেন, উনি বারবার কৃষ্টির কথা বলতেন। একটা বাণী আমার ফট করে মনে পড়ে যাচ্ছে ইংরেজিতে, উনি বারবার বলেছেন, কেন বলেছেন এখন বুঝতে পারি, কাল্টিভেট কালচার, দ্য ফিল্ড ইজ ওয়াস্ট, কাল্টিভেটার্স আর ফিউ, বি ওয়ান অ্যামাং দেম। প্রতিটা কথায় ওনার যে কোনো প্রবলেমের, ওনাকে যখন ওনার কাছে লোকেরা গেছে, উনি কিন্তু ওটাকে আলটিমেটলি কৃষ্টিতেই নিয়ে চলে এসেছেন। কৃষ্টি কিভাবে আপনার জেনেটিক্স এর সাথে যুক্ত আছে, সেটা বর্ণাশ্রমটাকে দেখলেই বোঝা যায়। সুবিবাহ, সুপ্রজনন, বর্ণাশ্রম নিজেকে ম্যানিফেস্ট করে সুবিবাহ ও সুপ্রজননের মাধ্যমে। একটা এফিসিয়েন্ট, স্টেবল, মোস্ট পাওয়ারফুল সোসাইটি তৈরি করার জন্য এইগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্ট। এইগুলো ছাড়া যদি আমরা অগ্রসর হই, তাহলে যেই বিশৃঙ্খলা, যেই কেওসের মধ্যে আজকে আমরা সকলেই এসে পড়েছি, সেভাবেই পড়তে হবে। আপনারা সেটা উইটনেস করছেন, আমরাও সেটা উইটনেস করছি। আর একটা ব্যাপার হচ্ছে, এটা তো হলো আমি খুবই নাটসেলে, খুবই মানে কি ওপর আমি বর্ণাশ্রমটাকে একটু তুলে ধরার চেষ্টা করলাম, কারণ এটার সাথে যোগ্যতার কি মিল আছে সেটা আমি বলবো এবার। যে আজকের তারিখে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যোগ্যতা বলতে আমরা কি বুঝি, বা আজকের তারিখে যোগ্যতা বলতে আমরা শুধু তার অর্থনৈতিক দিকটাই কিন্তু বুঝছি। ফাইন্যান্সিয়াল সাকসেসটাই হয়তো যোগ্যতার আর এফিসিয়েন্সির মেন প্যারামিটার হয়ে দাঁড়িয়ে আছে। সেই কারণেই কিন্তু এটাই কিন্তু মেবি একটা প্রকৃত একটা এন্টায়ার যোগ্যতার হয়তো এটা একটা পার্ট, কিন্তু এটাই কিন্তু সব। এখানে চরিত্র কিন্তু কোনো কথা বলা নেই, চরিত্র গঠনের কিন্তু কোনো কথা বলা নেই, কিন্তু ফাইন্যান্সিয়াল কস্টটাকেই কিন্তু যোগ্যতার আমরা মেন প্যারামিটার ধরেছি, সেটাকেই প্যারামিটার রাখা হয়েছে, সেটা বেসিসেই সবকিছু জাজ করা হচ্ছে। সেই কারণেই আমরা চারিদিকে এত ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি, এত আনইভেননেস আমরা দেখতে পাই, হয়তো এই কারণেই দেখতে পাই। ডেভেলপমেন্টও আনইভেন হচ্ছে, সমানভাবে কিছু হচ্ছে না। গরিব বা বিত্তবান মানুষের যদি আপনি দেখেন, সেটাও আনইভেননেস কিন্তু বেড়েই যাচ্ছে। গরিব ও বিত্তবান মানুষের মধ্যে যে নিরন্তর গ্যাপ একটা সৃষ্টি হচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে, একটা মাঝখানে গ্যাপটা ক্রমশ বেড়ে যাচ্ছে, গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, বিত্তবান আরো বিত্তবান হয়ে উঠছে, ক্রমশ গ্যাপ বেড়ে যাচ্ছে, যেটার জন্য একটা আনরেস্টের সৃষ্টি হয়েছে আজকে পুরো গোটা পৃথিবীতে। একটা আনরেস্টের সৃষ্টি হয়েছে, এবং এই আনরেস্টটাই কিন্তু একটা মারাত্মক বড় সিভিল ওয়ারের ইনগ্রেডিয়েন্ট, মূল ইন্ধন। এই পরিকাঠামো, এই ব্যবস্থাই যদি চলতে থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি সিভিল ওয়ারে আমরা সম্মুখীন হব। অনেক কান্ট্রিতে সিভিল ওয়ার অলরেডি আরম্ভ হয়েও গেছে। ভেনিনজুলা, ল্যাটিন আমেরিকার একটা কান্ট্রি ভেনিনজুলা, ওখানে অলরেডি সিভিল ওয়ার চলছে। তো এই যে আমরা, তাহলে কি লাভ হলো এত জ্ঞান, এত শিক্ষা অর্জন করে, এত যোগ্য হয়ে কি লাভ হলো? একটা সিভিল ওয়ারের দিকে আমরা এগিয়ে চলছি। এই কথা আমাদের জানা উচিত যে বর্ণাশ্রমের মধ্যেও একটা ছিল উৎকৃষ্ট অর্থনৈতিক দিক। সেই জন্য আমি বর্ণাশ্রমের কথা বলেছিলাম। উৎকৃষ্ট অর্থনৈতিক দিক ছিল বর্ণাশ্রমের মধ্যে, যাকে অগ্রাহ্য অবমাননা করার ফলই হলো আমাদের এই চূড়ান্ত দুর্দশার কারণ। এই কারণ বর্ণাশ্রমের দিক দিয়ে আমরা কখনো ভাবিনি জিনিসগুলোকে, আমরা নিজের বৃত্তির অনুযায়ী জিনিসগুলোকে ভেবেছি। যেমন ধরুন ডিভিশন অফ লেবার, এটার অ্যাকর্ডিং টু দ্য ডিভিশন অফ লেবার, এই যে ইনহেরেন্ট টেন্ডেন্সি, যে একটা মানুষের মধ্যে যে একটা বিশিষ্ট কর্মের প্রতি যে একটা বিশেষ ঝোঁক, এই যে ডিভিশন অফ লেবার অ্যাকর্ডিং টু ইনহেরেন্ট টেন্ডেন্সির যে প্রথাটা ছিল, এই প্রথাটা চালু থাকার জন্য কি হতো, একটা ক্লাসের মানুষ
কখনো অন্য ক্লাসের কাজকর্মের ব্যাপারে কখনো ইন্টারফেয়ার করতো না, কখনো সেটাতে ঢুকতেও না। কারণ এর একটা ছিল, প্রত্যেকেই নিজের বেসিক ইনহেরেন্ট যেটা পেয়ে এসছে, জন্মগত যে সংস্কারটা সে পেয়েছে, ওটার ভিত্তিতেই সে কাজ করছে। সেই জন্য অন্য ওই ক্লাসের ডিভিশন গুলো কিন্তু ওই জন্মের ওই ওই ক্যারেক্টারিস্টিক গুলো অনুযায়ী হয়েছিল। ওই জন্য কেউ কখনো ভাবতো না যে অন্য ক্লাসের কর্মীদের কাজটাকে হরণ করার বা সেটাকে প্রবেশ করে সেটাতে ইন্টারফেয়ার করা, যেটার ফলে কি হতো, সেই ক্লাসের হাতে যে ধরুন একটা ক্লাস, সেই একটা ক্লাস একটা বিশেষ কোনো ট্রেড নিয়ে বা বিশেষ কোনো শিল্প নিয়ে হয়তো আছে, সেটা ওই ক্লাসের হাতেই থাকতো। শুধু তার হাতেই থাকতো না, বরঞ্চ ওটা আরো বেশি ডেভেলপ হয়ে আবার সেটা বংশানুক্রমিকতায় সেটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন প্রোপোগেটেড হতো। এটা ক্লাসিক এক্সাম্পল জানেন, আপনারা জানেন, আপনার প্রত্যেকেই দেখেছেন। যেমন কৃষ্ণনগরে যদি আমরা মৃৎশিল্পীদের যদি আমরা দেখি, তাদের হাতের কাজ দেখেছে, বা মুর্শিদাবাদে বা শান্তিপুরের এইসব এলাকার এইসব অঞ্চলের যে তাঁতের শিল্পী যারা আছে, তাদের হাতের কাজ, সেটা একটা আলাদা লেভেল। সেটা দেখে এটাই বোঝা যায় যে কেমন করে আর্ট কিভাবে তাদের হেরিডিটি বা বংশের মধ্যে দিয়ে চিরস্থায়ী ছাপ ফেলে দিয়ে গেছে। আর সেটা ওই জন্য হয়েছে কারণ সেটা বর্ণাশ্রমের অনুযায়ী সুবিবাহ সুপ্রজনের মধ্যে দিয়েই এটা হয়ে এসেছে, এটা একদিনে হয়নি। যদি এরকম পরিকাঠামো আমরা চারিদিকে যদি এরকমই মেনটেন করতাম, বা এটাই যদি উপস্থাপিত করতাম আমরা, তাহলে যে এর ফলে কত রকমের ইন্ডাস্ট্রি গ্রো করতো তার কল্পনার বাইরে। বাড়ি বাড়ি হয়তো শিল্প হতো, বেকারত্ব বলে হয়তো কোনো কনসেপ্টই থাকতো না, বেকারত্ব কি জিনিস হয়তো মানুষ জানতোই না, এটার কোনো স্কোপই থাকতো না হয়তো। কিন্তু একটা জিনিস এটা এটা জেনে রাখা উচিত, এটা 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 ভাবার বিষয়, এটা জানার বিষয়। তা সত্ত্বেও তা বলে যে অন্য কোনো ক্লাসের জ্ঞান যে একটা অন্য ক্লাসের মানুষ যে নিতে পারবে না বা অর্জন করতে পারবে না, বা যদি অন্য কোনো ক্লাসের জ্ঞান সে অর্জন করতে যদি চাইতো, তার জন্য সবসময় সুযোগ কিন্তু ছিল। কিন্তু ক্লসটা কোথায় ছিল, লিমিটিংটা কোথায় ছিল, রেগুলেশনটা কোথায় ছিল? জ্ঞানের বেসিসে, সেই স্পেসিফিক সেই নতুন জ্ঞানের বেসিসে ও ওটাকে কখনোই নিজের প্রফেশন বলে করতে পারতো না। কারণ যদি ধরুন আমি একটা ক্লাস, আপনি একটা ক্লাস, আমি একটা ক্লাসে, আমি ওই এক্সপার্ট, এবার আমার ইচ্ছা হলো আপনি যে কাজ করছেন ওটা আমার শেখা খুব ইচ্ছা হলো, আমি শিখলাম, আমার খুব ভালো লাগলো, আমি আয়ত্ত করলাম। এবার আবার মনে হলো আপনার ওটাই আমি নিজের জীবিকা, আপনার কাজটা দিয়ে আমি নিজের জীবিকা অর্জন করব। তাতে কি হবে? তাতে এই যে পার্টিকুলার প্রফেশনে যে একটা অনাধিকার চর্চা আমি যে করা আরম্ভ করে দিলাম, আর আমাকে দেখা দেখি হয়তো আরো অনেকেই শুরু করে দেবে, একটা ফালতু একটা কম্পিটিশনের সৃষ্টি হবে, কম্পিটিশন তৈরি হবে, যেটার ফলে বেকারত্ব সৃষ্টি হবে। কম্পিটিশন তো শ্রেষ্ঠকে লক্ষ্য করে যে কম্পিটিশন হয়, সেই কম্পিটিশন কিন্তু হেলদি কম্পিটিশন। কিন্তু এখানে যে কম্পিটিশনটা হচ্ছিল সেটা কিন্তু মোটেও হেলদি, এটা কিন্তু খুবই নেগেটিভ কম্পিটিশন, যেটার জন্য বেকারত্ব বাড়তে থাকতো বা বেকারত্ব বাড়তে থাকবে। নিজের প্রফেশন ছেড়ে অন্য প্রফেশনে গ্রহণ করার ফলে সেই আগের প্রফেশনটার ফার্দার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়তো বন্ধ হয়ে যেত। সেটাকে নিয়ে লোকেরা যে চিন্তা ভাবনা করতো, আমি যে প্রফেশনটায় ছিলাম এখন আমি ওটাতে ইন্টারেস্টেড, এখন আমি আপনার প্রফেশনে খুব ইন্টারেস্টেড হয়ে গেছি, আমার প্রফেশনটাকে কে আগে নিয়ে যাবে, আমার প্রফেশনটাকে নিয়ে কে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করবে। যেটার জন্য কি হতে লাগলো, যে হতো বা হবে, একটার দিকেই সবাই কিন্তু ঝুঁকে পড়বে। পুরো সিস্টেমটা কিন্তু এইভাবে আস্তে আস্তে আনম্যানেজেবল হয়ে যাবে। আনম্যানেজেবল হয়ে যাবে কি, আনম্যানেজেবল হয়ে গেছে তো। সেই জন্য তো এত এত বেকারত্ব চারিদিকে, আনএমপ্লয়মেন্ট। করোনা ভাইরাস তো একটা সাপে বর করেছে মশাই। করোনা ভাইরাসের আগে কি আনএমপ্লয়মেন্ট ছিল না নাকি? বাড়ি বাড়িতে শিক্ষিত লোকেরা চাকরির জন্য বসে আছে, পাচ্ছে না। আনএমপ্লয়মেন্ট হার ভারতবর্ষে এত বেশি, বাংলাদেশে এত বেশি, এশিয়ান এই সাউথ ইস্ট এশিয়াতে যে কান্ট্রিগুলো আছে এগুলো তো কথা ছেড়েই দিন, যা তো অবস্থা। ভেবে দেখতে হয় এগুলোর পেছনে মূল কারণটা কি। সেই জন্য আগেকার দিনে এই বৃত্তিহরণ যেটাকে বলছে, আপনার প্রফেশন আমি নিয়ে নিলাম, বৃত্তিহরণ, এটাকে না মহাপাপের চোখে দেখা হতো, এটাকে কখনো সাপোর্ট করা হতো না। ফলে এটা যেহেতু মহাপাপে
চোখে দেখা হতো, এটাকে কেউ করার সাহস করতো না। তার ফলে প্রত্যেকটা প্রফেশন যেমন ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ করতো, তেমনি প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা ইন্টারডিপেন্ডেন্সিও ঠিক থাকতো, নির্ভরতা ছিল প্রত্যেকটা ক্লাসের মধ্যে, একটা কোঅর্ডিনেটেড ওয়েতে একটা সুন্দর একটা পরিকাঠামো ছিল, একটা কম্প্যাক্ট কোঅপারেটিভ সোসাইটি এরকম সৃষ্টি হতো ভারতবর্ষে প্রত্যেকটা ছোট ছোট গ্রামে, প্রত্যেকটা এলাকায় অঞ্চলে, পুরো গোটা ভারতবর্ষ থেকে একদম মানে যদি দেখা যায় পুরো এটাই রিফ্লেক্টেড হতো পুরো গোটা ভারতবর্ষে। এটাই ছিল আমাদের সংস্কৃতি, এটাই ছিল আমাদের কৃষ্টি, যেটাকে শ্রী ঠাকুর বারবার আমাদেরকে এটাকে তুলে ধরতে বলেছেন। সেই জন্য প্রত্যেকটা রাষ্ট্র যদি আজকে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে আমাদেরকে এই সোশ্যালিজমের অন্তর্গতেই আসতে হবে। এই যে ডিভিশন অফ লেবার, এই যে সমাজ ব্যবস্থা, ইন্ডিয়ান সোশ্যালিজমই হচ্ছে সব থেকে ভালো সোশ্যালিজম। ইন্ডিয়ান সোশ্যালিজমের মাধ্যমে কি হয়, ব্যক্তির যে স্বাতন্ত্র্য থাকে, ব্যক্তি স্বাতন্ত্রতা যেটাকে বলা যায়, সেটা না কখন সেটা হারায় না। আপনার যেটা পছন্দ আপনি সেটা যদি করেন, আর আপনাকে যদি সেটা করতে দেওয়া হয়, তাহলে আপনার মধ্যে এফিসিয়েন্সি কিন্তু ক্রমশ বাড়বে, সেটা কমার কিন্তু কোনো দিক নেই। এইটাই ছিল ইন্ডিয়ান সোশ্যালিজমের মূল মন্ত্র, এটাই ছিল সমাজ ব্যবস্থা, এরকম ছিল। ওই জন্য যদি প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা কান্ট্রি যদি এই উন্নতির পথে যদি চলতে চায়, তাহলে এই ইন্ডিয়ান সোশ্যালিজমটাকেই অবলম্বন করতে হবে, এছাড়া তো আর কোনো পথ নেই। প্রত্যেককে যোগ্য করে তোলাই তো হচ্ছে যোগ্যতার সব থেকে সুন্দর পরিচয়, যেটা আমরা প্রত্যেক পুরুষোত্তমের জীবনে দেখতে পারি। শ্রীরামচন্দ্র জীবনে যখন উনি কি বলে ওখান থেকে বনবাসে যখন উনি গেলেন, ওনার সাথে কে ছিল, কাদেরকে উনি নিজের সাথে নিয়েছিলেন? যারা বঞ্চিত ছিলেন, যাদেরকে সমাজ সবসময় নেগলেক্ট করেছে, উনি সুগ্রীবকে নিজের সাথে নিয়েছিলেন, উনি কিন্তু বালিকে নিজের সাথে নেননি। হনুমান জ্বলন্ত এক্সাম্পল, যে কিরম করে এফিসিয়েন্সি মানুষের বাড়ে যখন একটা সুযোগ্য লোকের কাছে সে নিজেকে পুরো সারেন্ডার করে দেয়। এগুলো এক্সাম্পল। যদি আমরা বাঁচতে চাই এটার্নাল উন্নতির পথ ধরে যদি আমরা বাঁচতে চাই, তাহলে এই পথই হলো আমাদের শ্রেষ্ঠ পথ, সুযোগ্য মানুষ তৈরি করার পথ। এটার সাথেই কিন্তু আপনার রিলেটেড আছে যোগ্যতার সাথেই রিলেটেড আছে অর্থনৈতিক ব্যবস্থা, ওটার সাথেই বেকারত্ব, যাবতীয় সমস্যা শুধু এই সুযোগ্য মানুষ তৈরি করার পথ, এটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই। সেটা সম্ভব তখনই যখন আমাদের ব্যক্তিগত সব স্বার্থ আমরা ইষ্টের প্রতি যখন আমরা দিয়ে দিই, ইষ্টর স্বার্থই যখন আমাদের নিজস্ব স্বার্থ হয়ে দাঁড়ায়। তার ইচ্ছেই আমার, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড সো ফর আদার্স, এই ধরনের যখন আপনার মানসিকতা, ইষ্টের সামনে নিজেকে সারেন্ডার করে যখন আপনি এইভাবে যখন নিজেকে দিয়ে দেবেন, তখন আপনার মধ্যে যে ব্যক্তিত্বের যে ব্লুমটা হবে, সেটাই কিন্তু আস্তে 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 শ্রেষ্ঠত্বের দিকে আমাদেরকে নিয়ে যাবে। প্রকৃতির যে বিরুদ্ধ আচরণ আপনি যে কোনো যুক্তি দিয়ে করতে পারেন, কিন্তু প্রকৃতি কখনো ক্ষমা করবে? কখনো করবে না। যে কোনো রকমের বিরুদ্ধ আচরণ, যেটা প্রকৃতির বিরুদ্ধ আচরণ, যে কোনো যুক্তি দিয়েই করি না কেন আমরা, সেটা কিন্তু কখনোই ক্ষমা হতে পারে না। প্রকৃতি মানে বিধি। করোনা ভাইরাস এটা ক্লাসিক এক্সাম্পল। বিধি নিজের কোর্স অফ অ্যাকশন নেবেই। একজন খুব বিখ্যাত একজন সায়েন্টিস্ট আছেন, আমার খালি কোটেশনটা মনে পড়ছে, নামটা কে বলেছে এক্স্যাক্টলি এখন ঠিক মনে পড়ছে, সেটা হচ্ছে নেচার উইল অ্যানিহিলেট দোজ হু উইল রিফিউজ টু ওবে ইটস কমান্ড। শেষ করে দেবে, নিঃশেষ করে দেবে। আর ওটা একটা ছোট্ট পরিচয় এখন 3-3.5 মাস ধরে আমরা সকলেই ভালোভাবেই পেয়েছি, আমরা উইটনেস করেছি কিভাবে ক্রূর হতে পারে। কারণ আমাদের আচরণ তো বরাবরই প্রকৃতির বিরুদ্ধে ছিল। প্রকৃতির বিরুদ্ধে আচরণ কোনো মতেই ক্ষমা করা যাবে, কারণ বিধি উইল টেক ইট কোর্স। সেটাকে অসম্ভব ওটাকে কেউ থামাতে পারবে না। তথাকথিত ওয়েস্টার্ন এডুকেশনের যে বিদ্যা নিয়ে আমরা নিজেকে খুব মহান বলে মনে করি, নিজেকে উদার বলে মনে করি, লিবারাল, আমরা লিবারাল মনে করে নিজেকে যে মানে কি বলবো, এটা একটা আত্মঘাতী উদারতা। তথাকথিত ওয়েস্টার্ন এডুকেশনের থেকে যেসব ধার নিয়েছি আমরা বিদ্যা,
সেইটার বিনিময়ে নিজেকে আত্মঘাতী উদারতার যে আমরা দিচ্ছি যে পরিচয়, যেটা পরিচয় দিতে দিতে আমরা কি করছি, যে আমাদের দেশে যে জিনিসটা ছিল, যে সোনার জিনিসটা ছিল, যে ব্যাপারটা ছিল, সেটা আমরা পুরোপুরি সেটা হারিয়ে ফেলেছি। এর চেয়ে বড় মহাপাপ কি আর কিছু হতে পারে? তাই আমার মনে হয় ইট ইজ হাই টাইম আমরা সকলেই এখন এই প্রতিজ্ঞা করি যে নিজের জীবনের প্রতিটা গতিবিধিকে যাতে আমরা ইষ্টের প্রতি অনুপ্রাণিত করে এই শ্রেষ্ঠ পথেও হয়ে উঠতে পারি। আমরা আসুন আমরা এই প্রতিজ্ঞা করি, আরো থেকে আরো হয়ে উঠি, আমরা আরো ভালো হয়ে উঠবো, আরো ক্রমশ সমানে লাইফের এটাই তো ক্যারেক্টারিস্টিক, সবসময় লাইফ এক্সপ্যান্ড করতে চাই। পুরুষোত্তমের জীবনকে কেন্দ্র করে নিজেদের এবং ব্যষ্টি সমষ্টি দেশ বিদেশ প্রত্যেককে আরো উন্নত করে তোলার যাতে আমরা এই চেষ্টা করি। এই বলেই আমি নিজের বক্তব্য এখানেই শেষ করছি। সকলের মঙ্গল প্রার্থনার কামনা করছি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। জয় গুরু। আমার বলা বা যে এক্সাম্পল গুলো দিলাম তাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি কোনো গলত হয়ে থাকে, সেটার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমার প্রার্থী। এই বলেই আমি নিজের বক্তব্য শেষ করলাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী মহাশয়কে। তিনি অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছেন এবং ইষ্টপদযাত্রী দাদা ও মায়েরা, আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী মহোদয় তিনি একজন রিসার্চার এবং তিনি ক্যান্সারের উপর রিসার্চ করেছেন এবং যেটা মানব জাতির জন্য একটা কল্যাণ বয়ে আনবে অদূর ভবিষ্যতে। এবং পরম পিতার কাছে আমরা প্রার্থনা করছি তার আরোতর রিসার্চে সাফল্য কামনা করছি। আমি পূজনীয় বালার্কদার কাছে একটা অনুরোধ করছি, আমাদের যে কিছু প্রশ্ন এসেছে, আপনি যদি সদয় অনুমতি দেন তাহলে আমরা কিছু প্রশ্ন আপনার কাছে উপস্থাপন করতে পারি। আপনার সদয় অনুমতি? নিশ্চয়ই। অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সৎসঙ্গ অনলাইন অধিবেশনের অ্যাডমিন প্যানেল থেকে একটা প্রশ্ন এসেছে। তিনি জিজ্ঞাসা করেছেন যে কোভিড-19 এর কারণে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অসংখ্য লোক এই মহামারীর কবলে পড়ে বেকার হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে পরম প্রেমময় শ্রী ঠাকুর তার যে বলা যে কুটির শিল্প পারিবারিক বিভিন্নভাবে যে আয়ের পথ বের করা, কুটির শিল্প সহ বিভিন্ন উপায়ে, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করে বলতেন কিভাবে এই দারিদ্রতাটাকে এই মহামারী জয় করতে পারি আমরা। খুবই ভালো প্রশ্ন। দেখুন, এটার এক্সাম্পল, এটাকে বোঝাতে গেলে আমি আপনাদের সামনে চায়নার এক্সাম্পল দেব। চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি এবং তারা হয়তো ধর্মের নাম না নিয়েই যেই পদক্ষেপগুলো নিয়েছে ওইগুলো কিন্তু শ্রী শ্রী ঠাকুরও এক সময় বলেছিলেন। কুটির শিল্প একটা হেভি ইন্ডাস্ট্রি যখন আমরা গড়ে তুলতে চাই, তখন সেই ইন্ডাস্ট্রিকে মেশিনারি জোগাড় দেবে বা বিভিন্ন অ্যাক্সিলারি আরো অনেক ইন্ডাস্ট্রির প্রয়োজন হয়। একা একটা হেভি ইন্ডাস্ট্রি কখনো গড়ে উঠতে পারে না। চায়না সেই ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো ছড়িয়ে দিয়েছে কটেজ ইন্ডাস্ট্রি হিসেবে, প্রতিটা বাড়িতে এক একটা করে ইন্ডাস্ট্রি। এটা কিন্তু একদিনের কোনো প্রোগ্রাম ছিল না, সেটা কিন্তু কম করে 20-25 বছরের প্রোগ্রাম। আর আজকের তারিখে চায়না আমাদের সামনে কিরকম ভাবে ডেভেলপ করে এসছে সেটা আমরা প্রত্যেকেই জানি, সেটা তো আলাদা করে বলতে হবে না। শ্রী শ্রী ঠাকুরও এইভাবেই কুটির শিল্পটা যাতে বেড়ে উঠুক এইটা চেয়েছিলেন এবং শিল্পটা হবে আমি যে জন্মগত যে সংস্কারগুলি পেয়েছি সেটার ভিত্তিতে। তো এটাই আমি মনে করি কুটির শিল্প বিষয় শ্রী ঠাকুরের এটাই আমি মনে করি। অসংখ্য কৃতজ্ঞতা পূজনীয় দাদাকে। আমাদের ইনবক্সে আরো বেশ কিছু প্রশ্ন, তার মধ্যে থেকে আমি একটি প্রশ্ন করছি সেই নির্বাচিত প্রশ্নগুলোর মধ্যে থেকে। প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, আমাদের চরিত্র গঠনে পরিবেশের প্রভাব বেশি না ব্যক্তিত্বের প্রভাব বেশি? একবার বলবেন দাদা, আমি ঠিক শুনতে পেলাম না।
অবশ্যই আমাদের চরিত্র গঠনে পরিবেশের প্রভাব বেশি নাকি ব্যক্তিত্বের প্রভাব বেশি? দেখুন, এটা খুব ভালো প্রশ্ন। পরিবেশের প্রভাব তো আছেই, কিন্তু ব্যক্তিত্বের প্রভাবটাও আছে। ব্যক্তিত্বের প্রভাব যদি বলেন, সেটা আবার কিন্তু যদি আপনি ওটাকে ট্র্যাক ডাউন করে, ওটা কিন্তু আবার জেনেটিক্স লেভেলে চলে যাচ্ছে। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আম গাছে, একটা আম গাছকে যদি আপনি সেবা যত্ন করেন, তাহলে সে ভালো আম দেবে, ভালো ভালো আম। কারণ আমই হবে, সেটার থেকে কলা হবে না, সেটা হয়ে যাচ্ছে তার জেনেটিক্স। কিন্তু আমটা কত ইল্ড কত হবে, ইল্ডটা কত হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে সেই আম গাছের প্রতি আমি কত তাকে সেবা যত্ন করছি। সেটা কিন্তু আবার আপনার এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্টের তো অবশ্যই খুব বড় রোল থাকে, কিন্তু এনভায়রনমেন্টটা কিসের ওপর রোল করবে, কিসের ওপর ওটা অ্যাক্ট করবে, ইট নিডস সামথিং টু অ্যাক্ট আপন। সেটা হচ্ছে আমাদের জেনেটিক্স, সেটা আমাদের জিন বশত যেই ব্যাপারগুলো আছে, সেটার ওপরেই এনভায়রনমেন্ট আরো ফাইন টিউন করবে, সেটাকে ফাইন টিউন করে ওটার থেকে আরো সুন্দর জিনিস বের করে নিয়ে আসবে। এটাই আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার উত্তর প্রদানের জন্য, আন্তরিকভাবে ধন্যবাদ। এবং শ্রী বলরাম সরকার ঢাকা থেকে তিনি আপনার কাছে একটি অনুরোধ এবং একটি অনুরোধ রেখেছেন আপনার কাছে। তিনি বলেছেন আমাদের সৎসঙ্গ অনলাইন অধিবেশনের যে অনুষ্ঠানটি, সেখানে যদি আপনি মাঝে মাঝে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার এই মূল্যবান আলোচনা এবং আশীর্বাণী যদি প্রদান করেন, তাহলে আমাদের সকল ইষ্ট চলন এবং ইষ্ট অনুশীলনে খুব সুবিধা হয়, এই খুব উপকৃত হব আমরা। এই প্রার্থনা, এই অনুরোধটি আপনার কাছে রেখেছেন, এবং এটি আমাদের সকলেরই একটি নিবেদন আপনার কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আপনারা আমাকে এই যোগ্য মনে করছেন, সেটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। আমি খুব খুশি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি না, কিন্তু যেহেতু আমি একটা নিজের রিসার্চের একদম একটা চরম স্টেজে আছি, জানেন তো, মানে একদম শেষ স্টেজে, যেখানে লেখালেখির একটা বিশেষ, আমার উপর একটা থিসিস লেখালেখি, পেপারের রিভিশন এসছে অনেক রকমের। তো এইগুলো নিয়ে আমি একটু ব্যস্ত আছি। তবে অবশ্যই আমি চেষ্টা করব, আমাকে যদি একটু গ্যাপিংটা দেওয়া হয়, মানে একটু গ্যাপ যদি থাকে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে এসে আবার কিছু নিজের বক্তব্য রাখার। এই আর কি। অসংখ্য কৃতজ্ঞতা আপনার এই নিবেদন গ্রহণ করার জন্য, এবং আমরা অবশ্যই আপনাকে যথেষ্ট সময় পূর্ব নিয়ে আমরা আপনাকে যোগাযোগ করব। ইষ্ট পদযাত্রী দাদমেরা, পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন, ঈশ্বরে তুই নাইবা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্বে তাকেই তো। আজকের সৎসঙ্গ অনলাইন অধিবেশনটিতে এতক্ষণ আমাদের সামনে আশীর্বাণী প্রদান এবং ইষ্ট আলোচনা করে ঋদ্ধ করেছেন পরম প্রেমময় চন্দ্রের প্রপৌত্র শ্রী বালার্ক চক্রবর্তী। এখন আমরা চলে যাব আজকের সৎসঙ্গ অনলাইন অধিবেশনের সভাপতি শ্রী সমীরণ চক্রবর্তী সভাপতি ঋত্বিক মহোদয়ের কাছে। তিনি আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য প্রদান করবেন। সমন্বয়সূচক বক্তব্য প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি শ্রী সমীরণ চক্রবর্তী সভাপতি ঋত্বিক মহোদয়। জয় গুরু। সর্বপ্রথমেই আমি পরম প্রেমময় রাতুল চরণে শত কোটি প্রণাম নিবেদন করছি। আমি প্রণাম নিবেদন করছি পরম পূজনীয় শ্রদ্ধেয় শ্রী বিদ্যুৎ চক্রবর্তীর রাতুল চরণে। আমি প্রণাম নিবেদন করছি শ্রদ্ধেয় ডাক্তার অশোক দাস চরণে। প্রণাম নিবেদন করছি পূজনীয় বুদ্ধদেব রাতুল চরণে, পূজনীয় বিনায়ক দার রাতুল চরণে, এবং প্রণাম নিবেদন করছি আজকের অধিবেশনে যারা যোগদান করেছেন, যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, তাদের রাতুল চরণে এবং সাথে ঠাকুর পরিবারের সবাইকে আমি প্রণতি জানাচ্ছি এবং জয়গুরু জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রী ঠাকুরের প্রকৃত মূলধন এবং
তার যোগ্যতা। আমরা মূলধন এবং যোগ্যতা বলতে বুঝি ঠাকুরেরই সম্পদ সবগুলো। ঠাকুরের কাজ যে করে সেই তারই মূলধন, সেইটা আমি মনে করি। এবং আমাদের যারা সৎসঙ্গী আছেন, যারা ইষ্টপথে যাত্রী, সঠিকভাবে ইষ্টকে নিয়ে চলতে পারেন না, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অবিবেকী মানুষ যারা আছেন, তারা যাদের স্বার্থ নিয়ে চিন্তা করেন, তারা কিন্তু অবিবেকী। তারা কিন্তু দুঃখে কষ্টে জীবনযাপন করে, কর্মস্বার্থ তারা চিন্তা করে না। তাদের উপাধি পাওয়ার একটা লোভ এবং প্রতারণামূলক অনুচলন ইত্যাদির ভিতর মানুষের আত্মপ্রতিষ্ঠা আগ্রহ যত বেশি, সে নিজেকে বঞ্চিত করে, সে উপাধি পাওয়ার জন্য চিন্তা করে। মানুষের সাথে প্রতারণামূলক কাজ করলে সে নিজেই প্রতারিত হন, তার অভাব অনটন দুঃখ এগুলো মোচন হয় না। যে ইষ্ট নিয়ে সবসময় চিন্তা করবেন, ইষ্টের কথা মতন কাজ করবেন, তার জীবনে কখনো দুঃখ আসতে পারে না। তারা ঠাকুরের কাজ করে যারা চলেছেন, তারা আজকে করোনা ভাইরাসের মধ্যে পতিত হবেন না, আমার মতে আর কি। ঠাকুর অনেক আগে বলে গেছেন আমাদের কিভাবে চলতে হবে, আমরা কিভাবে দুঃখ থেকে মোচন পাবো, এটাই বলে গেছেন। আমরা দুঃখ থেকে মোচন পাওয়ার জন্য প্রত্যেকটা কৃষি পরিবারের মধ্যে একটা কটেজ ইন্ডাস্ট্রিয়াল ইউনিট গড়ে তোলার কথা বলেছেন, অর্থাৎ কি শিল্প কুটির সংস্থা। আমরা যদি এইটা যদি করি, প্রত্যেকের কৃষকের আর কোনো অভাব অনটন থাকবে না। আমাদের মধ্যে একটা আরো প্রবর্তন করতে হয়, চরিত্রকে নিয়ে আমাদের ঠিক ভাবে চলতে হবে। চরিত্র যদি আমরা গঠন করতে না পারি, আমাদের জীবনে কোনো সার্থকতা নেই। আমরা চরিত্রহীন ব্যক্তি হয়ে থাকব, আমাদের এই সমাজে কোনো মূল্য নেই। আমরা পরম পিতাকে কিভাবে খুশি করতে পারবো, তার কথা মতন কিভাবে চলতে পারবো, সেই চিন্তায় আমরা সব সময় রত থাকতে হবে। আমাদের কুটির শিল্পের মাধ্যমে আমরা কৃষক ভাইরা আজকের এই অভাবের দিনে এটা বলতে যে আমরা চলতে পারি। আমরা যদি যারা ঠাকুরের প্রবর্তিত কথা অনুযায়ী আমরা কাজ করি, আমাদের জীবন সার্থক হবে, সুখে থাকতে পারবো। আমাদের দুইটা জিনিসের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমে আমাদের চরিত্র গঠন করতে হবে। আমরা যদি চরিত্রবান না হই, আমরা যদি পরম পিতাকে ভালোবেসে না চলি, আমাদের কখনো এই দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো মোচন হবে না। আমরা সব সময় চাইব প্রত্যেকেরই একটা সমন্বয়, একটা পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ। কিন্তু এটা আমাদেরকে যে যতটুকু পারি, শিল্প উৎপাদনের জন্য আমাদের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। শিল্প প্রতিষ্ঠা করলে আমাদের ঘরে ঘরে আমরা কৃষি শিল্প যাতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করি, তাহলে আমাদের দেশের উন্নতি হবে, নিজেদেরও উন্নতি হবে। আমরা এই ব্যাপারে সবসময় মনোযোগ দিতে হবে। আমরা যদি যাতে আমরা দেশে কোনো প্রকার যদি অভাব না থাকে, তাহলে আমাদেরও কখনো একটা প্রতারণামূলক কাজ করতে হবে না। আমরা যারা ইষ্টকে নিয়ে চলি, তারা সঠিকভাবে চলতে হবে। যেহেতু আমাদেরকে পরম পিতা সহপ্রতি ঋত্বিক এবং ঋত্বিক দেবতা উপাধি দিয়েছেন, আমাদের পথ দিয়ে চলতে গেলে আমাদেরকে মানুষ শ্রদ্ধা করতে হবে। চন্দ্রানন্দাকে বলেছেন ঠাকুর, তুই যেই পথ দিয়ে হাঁটবি সেই পথ মানুষ দিয়ে গেলে তারা পরম সুখী হবেন। কেননা তুই যে একজন ঋত্বিক দেবতা, তোকে দেখলেই তাদের জীবন ধন্য হয়ে যাবে। সেইভাবে চলতে হবে। তাহলে কিন্তু আমরা যদি চরিত্র গঠন করতে না পারি, আমাদের কখনো মঙ্গল হবে না।
আমাদের জীবনটাকে সুন্দর করতে গেলে ঠাকুর বলছেন সব সময় একটা দুশ্চিন্তায় থাকতে হবে না। যারা ঈশ্বরকে ভালোবাসেন, পরম পিতাকে ভালোবাসেন, তাদের কখনো দুশ্চিন্তায় বশবর্তী হতে পারবে না। যতীনদাকে ঠাকুর বলছেন তুই আমার গল্পগুলো শুনে আমাকে যে আনন্দ পাচ্ছিস বলতেছিস, কিন্তু সেইটা সঠিকভাবে সেই আনন্দ পাওয়ার জন্য তোর যোগ্যতা অর্জন করতে হবে। না হলে তুই যোগ্যতা অর্জন করতে না পারলে তুই কিন্তু সেইটা উপলব্ধি করতে না পারলে সুখী হতে পারবি না। আমাদের জীবনে ঠাকুর কত কিছু উপদেশ দিয়েছেন, আমরা কি সেগুলো পরিপালন করি? আমাদের জীবনে যদি পরিপালন সঠিকভাবে করি, আমাদের জীবন বর্ধিত হবে। আমিও মনে করি এটা ঠাকুরের কথা। ঠাকুর যে আমাদেরকে যেভাবে চলতে বলে আমরা চলি না, এই জন্য আমাদের দুঃখ। কিন্তু আমরা উন্নতিতে কখন পৌঁছতে পারবো? যখন ঠাকুরের সেই কথাগুলো শুনবো। এক দাদা কাটুয়ার, তিনি বড় অভাবী ছিলেন এবং দরিদ্র ছিলেন। তিনি ঠাকুরের কথা মতন সবসময় চলতেন, চলার জন্য তিনি চিন্তা করতেন। এই যে একটা ছড়াবাণী ঠাকুর আমাদের কাছে দিয়ে গেছেন। আমাদের সেই ছড়াবাণীগুলো, অভাব যখন মারবে ছো, যা যা জুটে দিস পাবি জো। এটা বলছে যে কি, তোর অভাব যখন থাকবে তখন একটা ভালো কাজ করার জন্য চিন্তা করবি। একটা ভালো কাজ করলে মানুষেরও যাতে মঙ্গল হয়, নিজেরও যাতে মঙ্গল হয়, সেই চিন্তা করতে হবে। তাহলে তিনি ঠাকুরের কথা মতন আজকে তিনি প্রত্যেক দিন সকালে মানুষের বাড়ি বাড়ি আমরা যে কলমি শাক বলি, কলমি শাক দিয়ে আসতেন। কিন্তু পয়সা কারোর থেকে নিবার জন্য তিনি আগ্রহ ছিলেন না। তার একটা স্বভাব ছিল, আমি বসা আছি মানুষের উপকার করার জন্য, আমাকে চিন্তা করতে হবে, তবেই বোধহয় আমার অন্ন পানি আমার পাবো। আমরা যাতে ঠাকুরের কথা মতন কাজ করি, তাহলে সেই দাদা প্রত্যেক দিন মানুষের বাড়ি বাড়ি কলমি শাক দিতেন। কলমি শাক দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে একজন লোকের সাথে, তার সেখানে যে বাড়িতে দিতেন তাদের মধ্যে একজন ধন্যাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেয়ারম্যান। তিনি বলছেন, আপনি যে আমাদের থেকে পয়সা নেন না, এটা কেন নেন না? আপনার কি আছে? আপনি কি করেন? আপনার লেখাপড়া কি? হ্যাঁ, সেই উত্তর বললেন, আমি একজন দরিদ্র লোক, আমি অভাবে থাকি এবং কারো কাছ থেকে উপকার করতে পারলে সেটাই আমার আনন্দ। তাহলে ঠাকুর থেকে বলছেন, আমরা যে বসে না থাকে আমাদের ইষ্টময় কাজের মাধ্যমে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের কিভাবে উন্নতি হবে, তারা কিভাবে ভালো থাকবে, সেই চিন্তা করলে আমাদেরও অভাব মোচন হয়ে যাবে। সেই দাদা যখন প্রত্যেক দিন সেই কলমি শাক দিতেন, তার পরিপ্রেক্ষিতে ওই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সাথে পরিচয় হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বললেন, আমাদের তুই অফিসে চাকরি করবি? এই সুবাদে তিনি বললেন, যদি চাকরি পাই করব। সেই চাকরির সুবাদে তিনি দরখাস্ত দিয়ে সেখানে একটা মিউনিসিপ্যালিটি অফিসে চাকরি পেয়ে গেলেন। এতে তার অভাব চলে গেল। এই পরিপ্রেক্ষিতে ঠাকুরের কথা বলে শুনছেন বলে অভাবে যে ছিলেন, তিনি সবসময় যেটা সুবিধা মনে করতেন সেটাই করে গেছেন। এই জন্য তার জীবনে উন্নতি লাভ হলো। তাহলে আমরা যদি মানুষের উপকার করি, মানুষ যাতে সুখে থাকে, মানুষ যাতে ভালো থাকে, এইটা হলো যে ঋত্বিকের প্রধান কাজ। তারা প্রত্যেক ঘরে ঘরে টাকার জন্য যায় না। যে কোনো অনেকে আছে তারা নিজের স্বার্থ নিয়ে চলাফেরা করে। হ্যাঁ, স্বার্থ নিয়ে চললে কিন্তু সে দুঃখে পতিত হয়, এটা বুঝে না।
এই জন্য তাদের কোনো উন্নতি সাধিত হয় না আমার মনে করি আর কি। আমার বৃদ্ধ বয়সে আপনারা যে আমাকে এই পদে আজকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন, আমাদের পূজনীয় ঠাকুরের পুত্র তিনি যে বলেছেন তার উপরে আমার কিছু বলার নেই। আমি মানুষের স্বার্থ যাতে চিন্তা করে চলতে পারি, মানুষকে যাতে ভালো রাখা যায়, তার যে উন্নতি হয় সেই চিন্তা যাতে করতে পারি সবসময়, এবং আমি যদি ইষ্টময় জীবনের অধিকারী হয়ে শেষ বয়স পর্যন্ত চলতে পারি, এবং পূজনীয় দাদাদের যেই স্নেহ মায়া মমতা আমাদের মধ্যে বর্ষিত, আমরা যাতে এই করোনার দিনে আমাদের থেকে যারা ছেড়ে গেছেন তাদের সদ্গতি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা সদ্গতিপূর্ণ জীবনের অধিকারী। এবং আমি আরো যারা আজকের এই সঙ্গে আয়োজন করেছেন এবং এই এই অনলাইনে একটা সবাই পরস্পর ভাবে মিলিত হয়ে যে একটা দুটা কথা বলার জন্য সুযোগ পেয়েছি, এই জন্য দাদাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের অশোক দা, পূজনীয় দাদা, এবং আজকের দয়াল সঞ্চালক অশোক দা এবং আমাদের বক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে সুস্থ স্বাস্থ্য সুন্দর জীবনের যাতে অধিকারী হয়ে চলতে পারে সেই কামনা করি। পরিশেষে আমার জন্য আপনারা প্রার্থনা করবেন আমি যাতে জীবনটাকে ইষ্টময় জীবনের অধিকারী হয়ে চলতে পারি, এই আশা ব্যক্ত করে সবার সুখ শান্তি ঐশ্বর্য প্রতিপত্তি কামনা করে ঠাকুরের দয়ালের চরণে ইষ্টময় জীবনের অধিকারী হয়ে যাতে সবাই চলতে পারে এই আশায় ব্যক্ত করে আমার বক্তব্য এইখানে শেষ করছি। সবাইকে জয়গুরু জানাচ্ছি, এবং আমার যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে জয়গুরু ও প্রণাম। অসংখ্য ধন্যবাদ এবং জয়গুরু জানাচ্ছি শ্রী সমীরণ চক্রবর্তী সভাপতি ঋত্বিক মহোদয়, যিনি আজকের সৎসঙ্গ অনলাইন অধিবেশনে সভাপতিত্ব করলেন। ইষ্ট পদযাত্রী দাদা ও মায়েরা, আমরা আমাদের অধিবেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই পর্যায়ে আবারও ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি আমাদের পূজনীয় অধ্যক্ষ শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী মহোদয়কে, এবং সৎসঙ্গ অনলাইন অধিবেশন পেজটি যার সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়কে আমার ভক্তি বিনম্র প্রণাম এবং জয়গুরু জানাচ্ছি, এবং পরিশেষে আবার অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে প্রণাম জানাচ্ছি এবং জয়গুরু জানাচ্ছি আজকের অধিবেশনটি তিনি আলোকিত করেছেন পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী মহোদয়কে। আমি এখন পূজনীয় দাদাকে বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে আজকের অধিবেশনটির জবনিকা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আজকের সঞ্চালনায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি সঞ্চালক অশোক চক্রবর্তী আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। পূজনীয় দাদা, আপনি ধ্বনির মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর চন্দ্র জি কি জয়। বন্দে পুরুষোত্তম। জয়। বন্দে পুরুষোত্তম। আপনাদের আগামী রবিবারের অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই আমন্ত্রণের সাথেই আজকের অধিবেশনটি সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে জয়গুরু। জয় জয় জয়।